নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শুনবেন বাংলা গদ্য সাহিত্যের বরেণ্য কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ভ্রমণ উপন্যাস অভিযাত্রিক চতুর্থ তথা অন্তিম পর্ব। 1932 সালে আমার একটি বন্ধু মধ্যপ্রদেশের রেওয়া স্টেটের দ্বারকেশা বলে একটি ক্ষুদ্র পার্বত্য গ্রাম থেকে আমায় চিঠি লিখলেন, সেখানে একবার যাবার অনুরোধ করে। তার চিঠিতে স্থানটির অদ্ভুত প্রাকৃতিক দৃশ্যের কথা পড়ে আমি স্থির থাকতে পারলাম না। মধ্যপ্রদেশের ঘন বন ও পাহাড়ের মধ্যে গ্রামখানি অবস্থিত। তিনি সেখানে কন্ট্রাক্টরের কাজ করেন। ইদানিং কাঠের ব্যবসাও আরম্ভ করেছিলেন। 2-3টি ভালো ঘোড়াও কিনেছেন। অনেক কুলি ও লোকজন তার হাতে। বনে বেড়াতে ইচ্ছে করলে তিনি সেদিকে যথেষ্ট সুবিধে করে দেবেন বলে লিখেছেন। আমি কখনো মধ্যপ্রদেশে যাইনি তার আগে। বেঙ্গল নাগপুর রেলের গাড়ি চড়ে এমনকি কোনোদিন রামরাজাতলাতেও যাইনি। তিনি লিখলেন, বিলাসপুর থেকে যে লাইন কাটনি গিয়েছে তারই ধারে কার্গি রোড বলে একটি ছোট স্টেশন আছে। সেখান থেকে 32 মাইল ঘোড়ায় চেপে যেতে হবে তার ওখানে পৌঁছতে। তিনি স্টেশনে ঘোড়া ও লোক রেখে দেবেন আমার চিঠি পেলে। আমার সেই বন্ধুটির ছোট ভাই কলকাতায় থেকে কলেজে পড়ে। তার সঙ্গে গিয়ে একদিন দেখা করলাম। সেও আমায় খুব উৎসাহ দিলে। সে ছুটিতে একবার সেখানে গিয়েছিল। চমৎকার জায়গা। গ্রামের ধারেই বিশাল বনভূমি, হরিণের দল চড়ে বেড়ায়, ময়ূর তো যথেষ্ট, গ্রামের গাছপালার ডালে বন ময়ূর এসে বসে ইত্যাদি। আমি বললাম, কোন সময় যাওয়া ভালো? এখন তো বর্ষাকাল। পুজোর সময় রাস্তাঘাট ভালো হয়ে যায়, পাহাড়ি ঝর্ণার জল শুকিয়ে যায়, সেই সময় যান। ঠিক হলো, সেও পুজোর ছুটিতে আমার সঙ্গে যাবে। কিন্তু মাস 2 পরে যখন পুজোর অবকাশ এসে পড়ল, সে বললে তাকে একবার তাদের গ্রামে যেতে হবে, এখন যেতে পারবে না। আমি তাকে বললাম, তোমার দাদাকে চিঠি লিখে দাও, আমি ষষ্ঠীর দিন কলকাতা থেকে রওনা হব, তিনি যেন সব বন্দোবস্ত করে রাখেন। সে বললে, ঘোড়া চড়তে পারেন তো? 32 মাইল ঘোড়ার ওপর যেতে হবে। রাস্তাও খুব ভালো নয়, উঁচু নিচু পাহাড় জঙ্গলের রাস্তা। আমি তাকে আশ্বস্ত করলুম, ঘোড়ায় চড়া আমার যথেষ্ট অভ্যাস আছে, ওর চেয়ে বেশি পথও আমি ঘোড়ায় চড়ে গিয়েছি। দিন ঠিক করে দুজনেই পত্র দিলাম তার দাদার কাছে। নির্দিষ্ট দিনে জিনিসপত্র নিয়ে হাওড়া স্টেশন থেকে বেঙ্গল নাগপুর রেলপথের বম্বে মেলে রওনা হলাম। সেবার সারা বর্ষাকাল ধরে খুব বৃষ্টি হয়ে দিন 15-20 আকাশ বেশ নির্মল হয়ে রৌদ্র ফুটেছিল। যাওয়ার সময় দেখলুম রেলের দুধারে যথেষ্ট ধান হয়েছে, ফসল খুব ভালো হবে। বৈকালের ছায়ায় বহুদূর বিস্তৃত শ্যামল ধান ক্ষেতের শোভা দেখতে দেখতে কোলাঘাটে পৌঁছে গেলুম। রূপনারায়ণের পুল যখন পার হই তখন সন্ধ্যার অন্ধকার নেমেছে। বম্বে মেল ঝড়ের বেগে ছুটে চলে গিধনি, ঘাটশিলা, গালুডি পার হয়ে গেল। রাত হয়েছে বেশ। আমার মুশকিল হয়েছে খড়গপুর জংশনে খাবার কিনিনি। ভেবেছিলুম তখনও তত রাত হয়নি, আগের কোন স্টেশন থেকে কিনবো। এখন ভিয়েনার সম্বন্ধে অভিজ্ঞতা ছিল না। এই লাইনে যে ভালো খাবার পাওয়া যায় না তখন তা জানতুম না। অপকৃষ্ট ঘিয়ে ভাজা পুরি ও কুশ্রী তরকারি দেখে খাবার প্রবৃত্তি কমে গেল। টাটানগরে গাড়ি প্রায় আসে এক সহযাত্রী ভদ্রলোক পাশ থেকে আমায় বললেন, মশাই, যদি কিছু মনে না করেন, আমার বাড়ির খাবার সঙ্গে আছে, আপনাকে কিছু দিতে পারি। তার সঙ্গে মাঝে মাঝে আমার 2-4টি কথাবার্তা হয়েছে। ভদ্রলোক ডাক্তার, রায়পুর যাচ্ছেন তার কোন এক আত্মীয়ের বাড়ি, এইটুকু মাত্র তার পরিচয় তিনিই দিয়েছিলেন কথাবার্তার মধ্যে। ভদ্রলোক দেখি খাবার বার করে 2 ভাগে ভাগ করছেন। আমি বিনীতভাবে তাকে বললাম, আমার খিদে নেই, কিছু খাবো না, শরীর ভালো নয়। ভদ্রলোক আমার মুখের দিকে চেয়ে বললেন, কেন, কি হয়েছে আপনার? না, বিশেষ কিছু হয়নি, খাবার ইচ্ছে নেই। লোকটি অদ্ভুত ধরনের। কতকালের পরিচিতের মতো তিনি আমার হাত ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, বাহ, খাবেন না বললেই হলো, এত খাবার দিয়েছে বাড়ি থেকে, আমি কি একলা একলা খাবো? না, খেতে পারি। আপনি তো কিছুই খাননি, সারা রাত কাটাবেন কি করে? আর এই লাইনে ভালো খাবার পাবেন না যে কিনে খাবেন এরপর খিদে পেলে। ও কথা শুনবো না, খান খান।
আসুন বলেই তিনি আমার সামনে খাবারের এক ভাগ এগিয়ে দিলেন। আমি এমন ধরনের মানুষ কখনো দেখিনি। মানুষকে এত অল্পক্ষণের মধ্যে আত্মীয় ও অন্তরঙ্গদের মতো ভাবতে পারে যে লোক, তার অনুরোধ উপেক্ষা করা বড় সহজ কথা নয়। অগত্যা খেতে হলো। ভদ্রলোক নিজে খান, আমার পাত্রের দিকে চেয়ে বলেন, বেশ তরকারিটি না? আমার মা, বুঝলেন না? আমি সম্ভ্রমের ভাব মুখে এনে বলি, ও 72-এর ওপর বয়স? বলেন কি? নিশ্চয়ই 72-এর ওপর বয়স। এর উত্তরে কি বলা উচিত ঠিক বুঝতে পারিনি। খুব খানিকটা বিস্ময় ও সম্ভ্রমের ভাব মুখের উপরে এনে ফেলার চেষ্টা করি, যদিও একটি বৃদ্ধা ভদ্রমহিলার বয়স 72 হওয়ার মধ্যে এমন একটা আশ্চর্য ব্যাপার কিছুই নেই। ভদ্রলোক আমার দিকে চেয়ে সগর্বে বললেন, মা এখনো সংসারের যাবতীয় রান্না সব নিজের হাতে করে থাকেন। এই যা খাচ্ছেন সব তার নিজের হাতে তৈরি। আমি এবার আর নিরুত্তর রইলাম না, উত্তর দেওয়ার পথ খুঁজে পেয়েছি। বলুন, তাই বলুন, এরকম রান্না কি কখনো একালের মেয়ের হাতে খেয়েছি? আমার সন্দেহ হয়েছিল, এমন রান্না তো অনেকদিন খাইনি, এ না জানি কার হাতের। ভদ্রলোক হাসি হাসি মুখে আমার দিকে চেয়ে বললেন, পারবে কেউ আজকালের মেয়েরা? বলুন। আরে রাম, একালের মেয়ে? আমি অবজ্ঞাসূচক হাসি টেনে আনি মুখে। মনের গোপন তলায় একটা প্রশ্ন বারবার উঁকি মারছিল, ভদ্রলোক অবিবাহিত না বিপত্নিক, কিংবা স্ত্রীর সঙ্গে বনিবনাও নেই এমন নয় তো? আর দুখানা পুরি নিন না, নিন নিন, লজ্জা করবেন না মশাই। লজ্জা করলে ঠকবেন রাত্রে। সেই বিলাসপুরে ভোর, তার আগে কিছু মিলবে না ভালো খাবার। খাওয়া দাওয়া শেষ হলো দুজনেরই। ভদ্রলোক নিশ্চয়ই খুব মাতৃভক্ত। তার মাতৃদেবীর গুণকীর্তন শুনতে হলো অনেকক্ষণ বসে। সবার ইচ্ছে থাকা সত্ত্বেও শয্যা আশ্রয় করতে পারলুম না। তারপর কখন ঘুমিয়ে পড়েছিলুম আমার ঠিক মনে নেই। একটা কি স্টেশনে দেখি ভদ্রলোক আমায় ঝাঁকুনি দিয়ে বলছেন, ও মশাই উঠুন, একটু চা খান, খুব ভালো চা এই স্টেশনের, এই ধরুন কাপটা। উঁকি মেরে জানলা দিয়ে দেখি স্টেশনের নাম ঝারসুগুড়া। বললাম, রাত কত মশাই? 3:25। ট্রেন ছাড়লে চেয়ে দেখি রেলের দুধারে শেষ রাত্রের অন্ধকারে কেবল বন আর বন। মধ্যপ্রদেশে এসে পড়া গেল নাকি? আরো অনেক স্টেশন চলে গেল, বন আর পাহাড়, পাহাড় আর বন। শেষ রাত্রের ঘন অন্ধকারে কেমন অপরূপ মনে হচ্ছে। কখনো এ লাইনে আসেনি। বনের এমন শোভা যে এ লাইনে আছে তা আমার জানা ছিল না। সেদিক থেকে বেঙ্গল নাগপুর রেলপথ একটি বিশেষ লাইন, যা কিনা চক্ষুষ্মান ও প্রকৃতি রসিক যাত্রীর সামনে আদিম ভারতের ছবি ধীরে ধীরে খুলে ধরবে। তার নিবিড় অরণ্যানী ও শৈলশ্রেণী, কোল, মুন্ডা, ওঁরাওদের বস্তির সারি, স্থানের অনার্য নাম ইত্যাদি মনে করিয়ে দেয় প্রাক আর্য যুগের ভারতবর্ষের কথা। জানালা খুলে অন্ধকারে বনশ্রেণীর দিকে চেয়ে বসে রইলুম। ঘুম আমার চোখ থেকে চলে গেল। পয়সা খরচ করে দেশ বেড়াতে এসেছি, ঘুমাবার জন্য নয় নিশ্চয়ই। আমার সহযাত্রী কিছুক্ষণ বসেছিলেন, তারপর আবার শুয়ে পড়লেন। ট্রেনের কামরার মধ্যে কোনো শব্দ নেই, সবাই ঘুমোচ্ছে। আমার নীরব উপভোগের বাধা জন্মায় এমন কোনো বিবাদী সুর কানে আসে না। মনে হলো বহুকাল ধরে চেয়ে থাকলেও চোখ আমার কখনো শ্রান্ত হয়ে উঠবে না, মন তার আনন্দকে হারাবে না। রাতের অন্ধকারে সে বিশাল বনভূমির দৃশ্য যে না দেখেছে, সে পৃথিবীকে অত্যন্ত মহিমময় একটি রূপে আদৌ প্রত্যক্ষ করেনি। তার শিক্ষা এখনো সম্পূর্ণ হয়নি। বিশালের অনুভূতি মনে জাগায় এমন যে কোনো দৃশ্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বক্তৃতার চেয়েও অনেক মূল্যবান জিনিস শিক্ষার দিক থেকে। আমাদের দেশের স্কুল কলেজ এখনো এই বিষয়ে উদাসীন, নতুবা ছুটিতে ছেলেদের নিয়ে দেশ বেড়াবার ব্যবস্থা করত। পয়সা খরচ করে যদি নাও হয়, পায়ে হেঁটে যত দূর হয় তাও তো করা যেতে পারে। আমার এই দৃঢ় ধারণা, যে দেশ ভ্রমণ করেনি, প্রকৃতিকে বিভিন্ন রূপে দেখেনি, কোথাও বা মোহন, কোথাও বিরাট, বা কোথাও রুক্ষ ও বর্বর, তার শিক্ষা সম্পূর্ণ হতে অনেক বাকি। আমার সহযাত্রী এই সময় ঘুম থেকে উঠে আমায় বললেন, কোন স্টেশন গেল? আমি স্টেশনের নাম পড়িনি, তা জানালুম। তিনি উঠে বসলেন, বাইরের অরণ্যের চেহারা দেখে বললেন, ও, এবার বিলাসপুরের কাছাকাছি এসে পড়েছি, এসব সম্বলপুরের ফরেস্ট। তাই নাকি? আমি জানতুম না। চমৎকার দেখাচ্ছিল। ঘুমননি বুঝি? বসে বসে দেখছিলেন নাকি? না, ওই ঝারসুগুড়া থেকে একটু অমনি। আপনি নতুন আসছেন, আমি বহুবার দেখেছি এসব, সেই টানেই তো আসি। আপনারও খুব ভালো লাগে এসব, না?
খুব ভালো লাগে। কালাহান্ডি ফরেস্টের নাম শুনেছেন? আমার বন্ধুর সঙ্গে সেখানে শিকারে গিয়েছি। বড় ইচ্ছে করে আবার যেতে। লোকটিকে এতক্ষণ ভালো চিনতে পারিনি। সম্ভ্রমে আমার মন পূর্ণ হয়ে গেল। পিপাসা থাকলেই হলো, না দেখলেও ক্ষতি নেই। পিপাসা আত্মার জিনিস, দেখাটা বহিরিন্দ্রিয়ের। মনের বেদিতে হোমের আগুন না নিভে যায়, সাগ্নিক বেদজ্ঞ ব্রাহ্মণের মতো সে আগুন অতি যত্নে যে রক্ষা করে জীবনের শেষ দিন পর্যন্ত চলতে পারে, সে মৃত্যুকেও জয় করবে। কারণ তার চোখ ও মন তৈরি হয়ে গিয়েছে, তার আত্মার স্পর্শ লেগেছে বিরাটের, অনন্তের। আমার সহযাত্রী সোৎসাহে কালাহান্ডি ফরেস্টে শিকারের কাহিনী বলে যেতে লাগলেন। শুনতে শুনতে আমার কখন নিদ্রা বেশ হয়েছে জানি নে, হঠাৎ কতক্ষণ পরে যেন আমার কানে গেল কে বলছে, উঠুন উঠুন, বিলাসপুর আসছে, জিনিস গুছিয়ে নিন। ও মশাই! তন্দ্রা ভেঙে গেল। ট্রেনের বেগ কমিয়েছে, বন পাহাড় অদৃশ্য, অন্ধকার কখন মিলিয়ে গিয়ে বেশ দিনের আলো ফুটেছে। দূরে স্টেশনের ডিস্ট্যান্ট সিগন্যাল দেখা গেল। আমি জিনিসপত্র গুছিয়ে নিলাম, কারণ আমায় বিলাসপুরেই নামতে হবে। আকাশের দিকে চেয়ে দেখি ভয়ানক মেঘ করেছে। মন বড় দমে গেল মেঘ দেখে। আবার যদি বৃষ্টি শুরু হয় তবে এবারকার বেড়ানোটা মাটি করে দেবে। হলোও তাই। বিলাসপুর রেলওয়ে রেস্তোরাঁতে বসে চা খাচ্ছি, এমন সময় ভীষণ বৃষ্টি নামলো। সে বৃষ্টি থামবার কোনো লক্ষণ দেখলুম না ঘন্টাখানেকের মধ্যেও। অগত্যা বৃষ্টিতে ভিজতে ভিজতেই গিয়ে কাটনি লাইনের ট্রেনে চললুম। আধ ঘন্টা পরে ট্রেন ছেড়ে দিলে। দুধারে শালের বন আর অনুচ্চ পাহাড়। রেলের জানালা দিয়ে আকাশের দিকে চেয়ে চেয়ে দেখি শ্রাবণ মাসের বর্ষা দিনের মতো নিবিড় মেঘাচ্ছন্ন চেহারাখানা আকাশের। মেঘের জোড় মিলিয়ে দিয়েছে। দুই মেঘের মধ্যে এক চুল ফাঁক নেই আকাশের কুত্রাপি। প্রমাদ বললাম মনে মনে। সূর্যের আলো দেখতে না পেলে মন আমার কেমন যেন মিয়ে মুশড়ে পড়ে। বর্ষাকালে বর্ষা ভালো লাগে না এমন কথা বলছিনি, কিন্তু পয়সা খরচ করে এত দূর বেড়াতে এসে যদি এমন অকাল বর্ষা নামে, তবে মন খারাপ হওয়া খুব বেশি অস্বাভাবিক নয় বলেই আমার বিশ্বাস। কয়েকটি মাত্র স্টেশন পেরিয়ে সেই কার্গি রোড, ছোট স্টেশনটা, চারিদিক পাহাড় ও বনে ঘেরা। একরকম ভিজতে ভিজতেই নামলুম গাড়ি থেকে। জনপ্রাণী নেই কেউ কোনো দিকে। কোথায় বা বন্ধুর লোক? কোনো দিকে একটা ঘোড়ার টিকিও দেখলুম না। জিনিসপত্র নিয়ে স্টেশনের টিকিট ঘরের সামনে একটা বেঞ্চির ওপর বসে রইলুম। হয়তো এমন হতে পারে বন্ধুর প্রেরিত লোকটা ঘোড়া নিয়ে আস্তে আস্তে এই ভীষণ বৃষ্টিতে কোথাও আশ্রয় নিয়েছে, তাই সম্ভব। সেক্ষেত্রে বৃষ্টিটা থামলেই সে এসে পড়বে। অবিশ্রান্ত বৃষ্টি চলল মুষলধারে। ঘন্টা দুই কাটল, বেলা 11টা। কাছের একটা পার্বত্য ঝর্ণা ফুলে ফেপে উঠেছে। নালা দিয়ে তোড়ে জল চলেছে। পাহাড় থেকে জলের তোড় নেমে রাস্তার অনেকখানি ডুবিয়ে দিয়েছে। বেলা 11টার পর বৃষ্টি একটু কম জোরে পড়তে লাগলো। একেবারে থামলো না, কিন্তু বন্ধুর প্রেরিত কোনো লোকের চিহ্ন দেখা গেল না রাস্তার ওপর। আমি ঠায় বসে আছি বেঞ্চিখানার ওপর। মাদ্রাজি স্টেশন মাস্টার একবার আমার দিকে চেয়ে দেখে নিজের বাসায় চলে গেল। স্টেশন জনহীন। আমি পেছনের অনুচ্চ পাহাড় শ্রেণীর দিকে চেয়ে রইলুম অনেকক্ষণ। মেঘ যেন পাহাড়ের মাথায় এসে জড়িয়ে আছে, ভারী চমৎকার দেখাচ্ছে। ঠিক এমনি দৃশ্য দেখেছিলুম, সেও ঠিক এমনি ধারা এক বর্ষান্মুখর দিনে ফতেপুর সিক্রির বিখ্যাত বুলান দরওয়াজার উঁচু খিলানের মাথায় সবুজ বনটিয়ার ঝাঁক যেন মেঘের মধ্যে ঢুকছে আর বেরোচ্ছে। মেঘের রাশি যেন জড়িয়ে জড়িয়ে পাক খাচ্ছে বুলান দরওয়াজার খিলানের কার্নিশে। এই বনবেষ্টিত নির্জন স্টেশনটিতে বসে কয়েক বৎসর আগে দেখা সে ছবিটা মনে এলো। মুশকিল হয়েছে, ছাতিটা পর্যন্ত আনিনি যে না হয় জিনিসপত্র স্টেশন ঘরে রেখে একটু পাহাড়ের উপর গিয়ে বেরিয়ে আসবো। বেলা 2টো বাজলো স্টেশনের ঘড়িতে। মাদ্রাজি স্টেশন মাস্টারটি বাসা থেকে ফিরে এলো, বোধহয় খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে উঠে এলো এবং পূর্ববৎ এক জায়গায় বসে আছি দেখে আমার দিকে চেয়ে দেখতে দেখতে স্টেশন ঘরে ঢুকলো। কাটিনি থেকে একখানা ডাউন ট্রেন কিছু পরেই এলো। মিনিট 2 দাঁড়ালো, ছেড়ে বিলাসপুরের দিকে চলে গেল। চারিদিকে চেয়ে চেয়ে দেখছি এ বনের মধ্যে কোথাও একটা দোকান পয়সার চোখে পড়েনি যে 1 পয়সার মুড়ি কিনে খাই। কিছু মেলে না এ বনে। নিকটে একটা বস্তি পর্যন্ত নেই। এমন জানলে বিলাসপুর থেকে কিছু খাবার কিনে আনতাম। স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করব, কোনো দোকান না থাকলে ওরাই বা খাবার কোথা থেকে আনায়?
কিন্তু জিজ্ঞেস করতে কেমন যেন বাঁধো বাঁধো ঠেকতে লাগলো। ভাবলুম লোকটা মনে করতে পারে হয়তো তার বাড়িতেই আমি খেতে চাইছি। না, এ প্রশ্ন ওকে করা হবে না। বেলা 4টে। তখন আমি সত্যি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি। যদি লোক নাই আসে তবেই বা কি করব? স্টেশনের দেয়াল সংলগ্ন টাইম টেবিল দেখে বুঝলুম রাত 7:30টায় বিলাসপুরে ফিরে যাবার আর একখানা ডাউন ট্রেন আছে। তাতেই ফিরে যাব বিলাসপুরে এবং সেখান থেকে কলকাতায়। পয়সা খরচ করে এত দূরে অনর্থকই এলুম। এখানে বসে থেকেও তো আর পারিনি। সেই বেলা 9টা থেকে আর বেলা 4টে পর্যন্ত না খেয়ে দেই ঠায় একখানা বেঞ্চির ওপর বসে আছি। স্টেশনটা মুখস্থ হয়ে গেল। এর কোথায় কি আছে আমি যতকাল বেঁচে থাকবো ততকাল নিখুঁতভাবে মনে থাকবে, এমন গভীরভাবে এর ছবি আঁকা হয়ে গিয়েছে আমার মনে। অথচ বৃষ্টি মাঝে মাঝে থামলেও একেবারে নির্দোষ হয়ে থেমে যায়নি। এই সময় স্টেশন মাস্টারটি স্টেশন ঘর থেকে বেরিয়ে আবার নিজের বাসায় ফিরে চলল। যাবার সময় পুনরায় আমার দিকে কৌতূহলের দৃষ্টিতে চেয়ে চেয়ে গেল। একবার জিজ্ঞাসাও করে না যে আমি কে, কেন এখানে সেই সকাল থেকে বসে আছি দারুব্রহ্মের মতো অচল অবস্থায়। বেশ লোক যা হোক। স্টেশন আবার জনহীন। একই মেঘান্ধকার দিন, তাই হেমন্তের ছোটবেলা। এরই মধ্যে যেন বেশ বেলা পড়ে আসে হলো। মনে হতে লাগলো সন্ধ্যা হবার আর বেশি দেরি নেই। কি করা যায় এই অবস্থায়? রাত্রি কাটাতে হলে যতদূর বুঝছি স্টেশন মাস্টারের স্টেশনের ঘরখানার মধ্যে আমায় জায়গা দেবে না। এই বাইরের বেঞ্চিখানাতেই আমাকে শুয়ে থাকতে হবে। এমন সময় দূরে বাজনাবাদ্যির শব্দ শোনা গেল। চেয়ে দেখি একদল লোক বাজনা বাজিয়ে স্টেশনের দিকে আসছে। কাছে এলে দেখলুম তারা বরযাত্রী। 10-12 বছরের একটি বালক বর সাজে ডুলি চেপে এসেছে ওদের সঙ্গে। আশ্বিন মাসে বিবাহ কিরকম এদেশে বোধহয় হয়ে থাকে। ওদের মধ্যে 3-4 জন লোক এসে আমার বেঞ্চিতে বসলো। নিজেদের মধ্যে ওরা খুব গল্প গুজব হল্লা করছে। একটা জিনিস লক্ষ্য করলুম, কেউ কোনো রকম ধূমপান করছে না। পরের পয়সায় ধূমপান করবার এমন সুযোগ যখন বরযাত্রী হয়ে এরা ছেড়ে দিচ্ছে, তখন মনে হলো ধূমপানের প্রথা এদেশে কম। পরে জেনেছিলুম আমার অনুমানের মধ্যে অনেকখানি সত্যতা আছে। কাঁচা শালপাতা জড়ানো পিক ছাড়া এদেশে বিদেশি চুরুট বা সিগারেটের চলন খুব কম। একজন আমার দিকে চেয়ে হিন্দিতে বললে, বাবু কোথায় যাবেন? বাবা, এতক্ষণ পরে মানুষের সঙ্গে কথা বলে বাঁচলাম। প্রাণ হাঁপিয়ে উঠেছিল কথা না বলে। বললাম, দ্বারকেশা যাব। সে বিস্ময়ের সঙ্গে আমার দিকে চেয়ে বললে, দ্বারকেশা? আপনি কোন গাড়িতে নেমেছেন? কোথা থেকে আসছেন? সকালের গাড়িতে, কলকাতা থেকে আসছি। তবে এতক্ষণ বসে আছেন যে? সব খুলে বললাম। লোকটির চেহারা ও পরিচ্ছদ দেখে খুব উচ্চ বর্ণের বলে মনে হয়নি। এই বরযাত্রীর দলের মধ্যে কেউই উচ্চ বর্ণের নয় এই আমার ধারণা, কিন্তু লোকটি ভদ্র ও অমায়িক। সব শুনে সে বললে, আপনার তো তাহলে বেশ কষ্ট হয়েছে দেখছি, সারাদিন বসে এভাবে। খাওয়া দাওয়াও হয়নি বোধহয়। আপনি কি করবেন এখন? কি করব বুঝতে পারছি না। দ্বারকেশায় যাবেন কেন? সেখানে বড্ড বন, জঙ্গলি জায়গা। শুনে আমার আরো আগ্রহ বাড়লো দ্বারকেশা দেখার জন্য। সে জায়গা না দেখে চলে যাব এত দূরে এসে? ওকে বললাম, কোনো ব্যবস্থা হতে পারে সেখানে যাবার? সে ওদের দলের 2-3 জনকে ডেকে গোঁড় বুলি মিশ্রিত হিন্দিতে কি সব পরামর্শ করলে। তারপর আমার দিকে চেয়ে বললে, সব ঠিক হয়ে গেল। আমাদের দলে যারা এসেছে তাদের মধ্যে 3 জন ডুলি নিয়ে ফিরে যাবে। আপনি ডুলি চেপে এখান থেকে 9 মাইল দূরে মানসার বলে একটা গাঁয়ে যাবেন। সেখানে রাত্রিটা থাকবেন। কোথায় থাকবো? ডাকবাংলো আছে। সে ব্যবস্থা বলে দিচ্ছি ডুলিওয়ালাদের। আপনি ওদের ডুলি ভাড়া একটা দিয়ে দেবেন সেখানে গিয়ে। ওরা আপনাকে থাকবার একটা জায়গা করে দেবে। তারপর আর বাকি পথ 32 মাইলের 9 মাইল হলো মোটে। আজ রাত তো সেখানে থাকুন, কাল সকালে উঠে একটা ব্যবস্থা হয়ে যাবে। এই ব্যবস্থাই ভালো। ফিরে যাওয়া বা এখানে স্টেশনের ওজন কলের মতো বসে থাকার চেয়ে এগিয়ে চলাই যুক্তিযুক্ত। 9 মাইলই সই। লোকটিকে যথেষ্ট ধন্যবাদ দিয়ে আমি ডুলি চাপলাম। উঁচু নিচু পাহাড়ি পথ, তোড়ে জল চলেছে রাস্তার পাশের নালা দিয়ে, শাল গাছ সর্বত্র। অভিজ্ঞ পণ্ডিতেরা মধ্যপ্রদেশের এই অংশকে ডেক্কান ট্র্যাপের অন্তর্ভুক্ত বলে নির্দেশ করেছেন। শাল বৃক্ষ এই অঞ্চলে সকলের চেয়ে বেশি জন্মায়।
স্টেশন ছাড়িয়ে প্রথমটা দুধারে অনেক পাহাড় পড়ল, তারপর রাস্তা অনেকখানি নিচু হয়ে গিয়ে একটা ঝর্ণা পার হয়েছে, তারপর খানিকটা সমতল প্রান্তর, ইতস্তত ছোট বড় শিলাখণ্ড ছড়ানো। সেই মাঠের মধ্যে বেলা পড়ে এলো। মেঘাচ্ছন্ন আকাশের তলায় সন্ধ্যার অন্ধকার ক্রমশ ঘন হয়ে নামছে। আমার ডুলির পিছনে পিছনে ওদের মধ্যে তৃতীয় ব্যক্তিটি আমার জিনিসপত্র মাথায় করে নিয়ে আসছিল। তাকে দেখে আমার মনে হলো লোকটি নিতান্ত ক্ষীণজীবী, দুর্ভিক্ষের আসামি। ডুলি বাহকদের একজনকে বললুম, এই বেচারি মোট বইতে পারছে না, তোমরা কেউ জিনিস নিয়ে ওর কাঁধে ডুলি দাও। তারা হেসে বললে, বাবু চুপ করে বসুন, ও একজন ভালো শিকারী, গায়ে ওর খুব জোর, কোনো ভাবনা নেই। কি শিকার করে? হরিণ মারে, ভাল্লুক মারে, সবকিছু মারে। কোন জঙ্গলে শিকার করে? এই আপনি যেখানে যাবেন বাবু, সেখানে খুব বড় জঙ্গল আছে, সেখানে ও গিয়েছে অনেকবার। শুনে লোকটার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা হলো। ওর দিকে ভালো করে চেয়ে দেখলুম, গায়ে চর্বি বোধহয় 1 আউন্সও নেই, কিন্তু লোহার তারের মতো শক্ত দড়ি দড়ি হাত পা, গলাটা যেন একটু বেশি লম্বা, চক্ষু দুটির দৃষ্টি তীক্ষ্ণ, গলার হাড় বেরোনো, চেহারায় দস্তুর মতো বিশেষত্ব আছে, বারবার চেয়ে দেখতে ইচ্ছে হয়। পথে বেশ অন্ধকার হলো। আমার একটু যে ভয় হয়নি এ কথা বললে মিথ্যে কথা বলা হবে। সঙ্গে 3 জন অপরিচিত লোক, সুটকেসে কিছু টাকা কড়িও আছে, জামায় সোনার বোতাম আছে, হাতঘড়ি আছে। এই পাহাড়ি জায়গায় এদের বিশ্বাস কি? জিজ্ঞেস করলুম, মানসার আর কত দূর হে? আর বাবু 3 মাইল। ওদের 3 মিল আর শেষ হয় না। তারপর 2 ঘন্টা কেটে গেল। ডুলির বাইরে বড় অন্ধকার হয়ে এসেছে, কিছু দেখা যায় না, তবে মনে হচ্ছে মাঝে মাঝে ছোট বড় পাহাড় পড়ছে রাস্তার দুধারে, ঝর্ণার জলের শব্দও পাচ্ছি। আজ দেবীপক্ষের সপ্তমী, অথচ মাঠ বন ঘুটঘুটে অন্ধকার। আরো কিছুক্ষণ পরে দূরে অন্ধকারের মধ্যে 2-1টা আলো দেখা গেল। একটা ছোট মতো খালের খাঁটু জল পেরিয়ে আমরা মানসারে পৌঁছে গেলুম। ওরা বলে, বাবু আপনাকে থাকবার জায়গা দিয়ে আসি, কাল সকালে এসে আবার আমরা দেখা করব। একটা বড় চালা ঘরে ওরা আমায় নিয়ে গেল। ঘরের সামনেটা একেবারে ফাঁকা, 3 দিকে কিসে বেড়া দেওয়া, অন্ধকারে ভালো ঠাওর হলো না, একটা আলো পর্যন্ত নেই, ভীষণ অন্ধকার। আমি তো অবাক, এরকম ঘরে জিনিসপত্র নিয়ে রাত কাটাবো কেমন করে? বললুম, এ কারো বাড়ি না কি এটা? এটা আমাদের মণ্ডপ ঘর, সাধারণের জন্য, সাধারণের চাঁদায় তৈরি, এখানে থাকুন, কোনো ভয় নেই। আমি খুব আশ্বস্ত হলুম না। আর কোনো কিছুর ভয় না থাকলেও সাপের ভয় যে আছে এ বিষয়ে আমি নিঃসন্দেহ। মধ্যপ্রদেশের এইসব বনাঞ্চলে শুনেছি নাকি শঙ্খচূড় সাপের খুব প্রাদুর্ভাব। ওদের বললুম কথাটা, ওরা আমায় নানা প্রকারে আশ্বাস দিলে। সাপ কখনো তারা চোখে দেখেনি, সাপ কাকে বলে তারা জানেই না। আমি নির্ভয়ে এ ঘরে রাত্রি যাপন করতে পারি। কিন্তু সাপ যদি নাও থাকে, এ খোলা জায়গায় চোরের ভয়ও কি নেই? নিশ্চয়ই এখনো এদেশে সত্যযুগ চলছে না। ওরা আমার কথা শুনে হাসলে। চুরি নাকি এদেশে অজ্ঞাত, তাদের জ্ঞানে কখনো মানসারে চুরি হয়নি, বিশেষ করে বিদেশি লোকের জিনিস কেউ ছোঁবেও না। আমাকেই রান্না করতে হলো রাত্রে, জবের রুটি, ঢ্যাঁড়সের তরকারি ও দুধ। এদেশে আটার রুটি খাওয়ার প্রচলন তত নেই। বাজার থেকে আটা ময়দা এরা বড় একটা কেনে না। নিজেদের ক্ষেত্রোৎপন্ন জব, গম ও মকাইয়ের রুটি এরা সারা বছর খায়। গম খুব বেশি হয় না বলেই তার সঙ্গে জব ও মকাই যোগ না করলে বছর কাটে না। অনেক সময় জব, গম ও মকাইয়ের ছাতু 3 দ্রব্যের সংমিশ্রণেও রুটি তৈরি করা হয়। রাত্রে সুনিদ্রা হলো। পরদিন সকালে উঠতেই গ্রামের অনেক লোক আমার সঙ্গে দেখা করতে এলো। তাদের মুখে খবর নিয়ে জানা গেল মাত্র 25-30 ঘর লোকের বাস এই গ্রামে। প্রধান উপজীবিকা চাষ ও লাক্ষা সংগ্রহ। লাক্ষা কীট পোষা ও সংগ্রহ করে মারোয়ারি মহাজনদের কাছে বিক্রি করা সারা উড়িষ্যা, ছোটনাগপুর ও মধ্যপ্রদেশের একটি প্রধান কুটির বাণিজ্য। আকাশের দিকে চেয়ে প্রমাদ গণলাম। আবার ভয়ঙ্কর মেঘ জমা হয়েছে। বর্ষা দেখছি নামলো কালকের মতো। এই বর্ষার মধ্যে এই আশ্রয় ছেড়ে রওনা হব কিনা ভাবতে ভাবতে বৃষ্টি নামলো সত্যিই। প্রথমে ফোঁটা ফোঁটা, তারপর মুষলধারায়, সঙ্গে সঙ্গে ঝড়। সেই সময়টা আবার ঘরে কেউ নেই, সবাই গল্প করে উঠে গিয়েছে। একটি বালক ভিজতে ভিজতে 1 ঘটি দুধ নিয়ে এলো আমার জন্য। আমি তাকে বলি, চা পাওয়া যায় এখানে?
না বাবু সাহেব, এই কথা আমার আদৌ মনে ছিল না যে বন জঙ্গলের দেশে চা পাওয়া যাবে না। হয়তো মনে পড়লো বিলাসপুর থেকেও তো নিতে পারতুম। অগত্যা গরম দুধ খেয়ে চায়ের পিপাসা দূর করতে হলো। ছেলেটি দুধ জাল দিয়ে দিলে। দুধ 1 সেরের কম নয়। আমি ওকে বললুম, কত দাম দেব? সে বললে, প্রধান বলে দিয়েছে বাবু সাহেবের কাছে দুধের দাম নিবি নে। তোর দুধ? হ্যাঁ বাবুজি, আমাদের বাড়ির দুধ, মা দিয়েছে। তোর জলখাবার বলে দিচ্ছি, দুধের দাম না হয় নাই নিলি। না বাবু সাহেব, পয়সা আমি নিতে পারবো না। আমি তোকে বকশিস দিতে পারি নে? না বাবু, আমরা বকশিস নিই নে, আমরা মাহাতো গোয়ালা, দুধই বেচি। না, একে দেখছি কিছু বোঝানো যাবে না। ভিজতে ভিজতেই ছোকরা চলে গেল। দুপুরের আগে সেই আবার এলো কিছু চাল ও ঢ্যাঁড়স নিয়ে। নুন তেল কাল রাত্রের দরুন কিছু অবশিষ্ট ছিল, ওর সাহায্য নিয়ে ভাত ও ঢ্যাঁড়স ভাতে সেদ্ধ করলুম। দুধ ছিল 8 সেরের ওপর, সেটা আর একবার গরম করে নিলুম। খাওয়া শেষ হলো। ছোকরাকেও খেতে বললুম, সে আপত্তি করলে। বেলা 2টোর সময় আকাশ বেশ পরিষ্কার হয়ে রোদ উঠল। গ্রামের লোক দেখা করতে এলে। ওদের চাল ডালের দাম দিতে গেলে কিছুতেই নিলে না। মণ্ডপ ঘরে যারা আশ্রয় নেয় তারা গ্রামের অতিথি। প্রধানেরা এসব ব্যবস্থা করে। গ্রাম ভাটি থেকে এর খরচ হওয়ার প্রথা এদেশে বহু প্রাচীন। আমি বললাম, বেশ, গ্রাম ভাটিতে কিছু চাঁদা দিতে কোনো আপত্তি হতে পারে কি? না বাবু সাহেব, অতিথির কাছ থেকে কিছু নেওয়ার নিয়ম নেই। সত্যিকার ভারতবর্ষকে চিনতে হলে এ ধরনের গ্রামের অরণ্যে, পাহাড়ে, পর্বতে নানা শ্রেণীর লোকের সঙ্গে মিশে পায়ে হেঁটে বেড়াতে হয়। ট্রেনের ফার্স্ট ক্লাসে বেড়ালে আর যাকেই চেনা যাক, চিরবাসা ভৈরবী ভারত মাতাকে চেনা যায় না। বেলা 2টোর পরে একটা ঘোড়া ভাড়া করে দিলে। ঘোড়ার সহিসী আমার জিনিসপত্র নিয়ে ঘোড়ার সঙ্গে যাবে ঠিক হলো। দ্বারকেশা পর্যন্ত ঘোড়ার ভাড়া, সহিসের মজুরি ধার্য হলো 5 টাকা। আমি রওনা হয়ে পথে বেরিয়েছি। মাইল 2 এসে দেখি 2জন লোক আসছে। একটা ছোট টাট্টু ঘোড়ায় চড়ে একজন, ঘোড়ার পেছনে পেছনে আর একজন। আমাকে দেখে ওরা দাঁড়িয়ে গেল। আমিও ঘোড়া থামালাম। তোমরা কোথায় যাচ্ছ? কার্গি রোড স্টেশনে, প্রতাপ বাবু পাঠিয়েছেন। বাবুজি কি কলকাতা থেকে আসছেন? আপনার নাম? আমি বললুম, এত দেরি করে এলে কেন? তোমাদের জন্য স্টেশনে বসে বসে কাল হয়রান হয়ে গেছি। আসলে এদের চিঠি পেতে দেরি হয়েছিল। এসব জঙ্গলি জায়গায় চিঠি বিলি হতে 2-1 দিনের এদিক ওদিক হয়ে যাওয়া খুব অস্বাভাবিক ব্যাপার নয়। আমি আমার আগের ঘোড়াকে বিদায় দিয়ে নতুন ঘোড়ায় চড়লুম। নতুন সঙ্গীদের বললাম, বেলা তো এখনই যাব হলো, রাত্রে কোথায় থাকা যাবে? ওরা বললে, চোরামুখ গালার কারখানায়। সে কত দূর? এখনো বাবুজি তা 8 মাইল। রাত 7টায় সেখানে পৌঁছবো। পথের সৌন্দর্য সত্যি বড় চমৎকার। পথের বাঁ পাশে একটা ছোট নদী এঁকে বেঁকে চলেছে। অভ্রকণা মেশানো বড় বড় শিলা দিয়ে তার 2 পাড় যেন মাঝে মাঝে বাঁধানো। এক একটা গাছের কি আঁকা বাঁকা ভঙ্গি। পড়শি ও ভেলা গাছ এ অঞ্চলে প্রায় সর্বত্র, কিন্তু কোথাও বেশি বড় বন নেই। একটা পাহাড়ের আড়ালে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা সুন্দর লাগলো। তখন আকাশ অনেকটা পরিষ্কার হয়ে স্থানে স্থানে নীল রং বেরিয়ে পড়েছে। কিছুক্ষণ পরে অন্ধকার হয়ে এলো। তারপরেই অস্পষ্ট জ্যোৎস্না ফুটল। 2-3টি বস্তি পার হওয়া গেল রাস্তায়। একটা বস্তিতে কি একটা পাঠ হচ্ছে যেন। চাঁদোয়ার নিচে বাতি জ্বলছে। অনেকগুলি মেয়ে পুরুষ পাঠককে ঘিরে দাঁড়িয়ে শুনছে, আমাদের দেশের কথকতার মতো। সন্ধ্যার পর বন আর চোখে পড়ে না, শুধুই একঘেয়ে মরুম ছড়ানো বড় বড় মাঠ। এ মাঠে যদি ডাকাত পরে আমাদের সবাইকে খুন করেও যায়, তাহলেও কেউ দেখবে না। কোনো দিকে লোক নেই, একটা বস্তির আলোও চোখে পড়ে না। আমার মনে হয় পুরো 2 ঘন্টা লাগলো এই বিস্তীর্ণ প্রান্তর পার হতে। অবশ্যই ঘোড়া ছুটিয়ে যাওয়ার উপায় ছিল না, কারণ পথ তো চিনি না। সঙ্গের 2জন লোক ঘোড়ার পাশে হেঁটে হেঁটে যাচ্ছে, তাদের ছাড়িয়ে যাওয়াও চলে না। প্রায় যখন 7:30 তখন দূরে আলো দেখা গেল। ওরা বললে, ওই চোরামুখ বস্তির আলো। বেশ শীত করছে, বোধহয় বাদলার হাওয়া আর এই একদম খোলা মাঠের জন্যেই। অগ্রহায়ণের প্রথমে যেমন শীত পড়ে বাংলাদেশে, সেই রকমের শীতটা। গরম কাপড় সঙ্গে বিশেষ কিছু আনিনি। মনে হলো না এনে বড় ভুল করেছি। চোরামুখ পৌঁছে একটা বড় খোলার কুলি ধাওড়ার মতো ঘরে আমায় ওঠালে। সঙ্গে কোনো আলো নেই, আমার সঙ্গেও না। জায়গাটা নিতান্ত অন্ধকার।
জিনিসপত্র নামিয়ে বিশ্রাম করছি, এমন সময় আমার নজরে পড়লো ঘরটার সামনের রাস্তা দিয়ে বাঙালি ধরনের ধুতি কামিজ পরা একজন লোক যাচ্ছে, কিন্তু অস্পষ্ট জ্যোৎস্নায় ঠিক চিনতে পারলুম না লোকটি বাঙালি কিনা। আমি ওদের বললাম, এখানে দোকান আছে তো? হ্যাঁ বাবু, ছোট একটা বাজার আছে, সব পাওয়া যায়। ওদের পয়সা দিলুম চাল ইত্যাদি কিনে আনতে, মোমবাতি যদি পাওয়া যায় তাও আনতে বলে দিলুম। আমি অন্ধকারে চুপ করে বসে আছি। প্রায় মিনিট 20 পরে দেখি আগের সেই বাঙালি পোশাক পরা লোকটি সামনের রাস্তা দিয়ে যেদিক থেকে এসেছিল সেদিকে যাচ্ছে। 2-1 বার ডেকে জিজ্ঞেস করবার ইচ্ছে হলেও শেষ পর্যন্ত চুপ করেই রইলুম। তারপর আমার লোক দুটি জিনিসপত্র নিয়ে ফিরে এলো। ওরা মোমবাতি পায়নি, কিন্তু মহুয়ার তেল ও মাটির প্রদীপ কিনে এনেছে। দড়ি দিয়ে সলতে করে মাটির প্রদীপই জ্বালানো গেল। পাথর কুড়িয়ে এনে উনুন করে ঘরের এক কোণে রান্না চড়িয়েছি ওদের সাহায্যে। ভাত প্রায় নামে নামে, এমন সময় পেছন থেকে কে যেন পরিষ্কার বাংলায় বলে উঠল, মশাই কি বাঙালি? পেছন দিকে চেয়ে দেখি সেই বাঙালি পোশাক পরা লোকটি। বললাম, আগে হ্যাঁ, বাঙালি বটে, কলকাতা থেকে আসছি। ভদ্রলোক মহা খুশি হলেন মনে হলো। বললেন, তা এখানে কি করছেন? আমি সংক্ষেপে সব ব্যাপার খুলে বললুম। তিনি ব্যস্ত সমস্ত হয়ে উঠলেন। তাও কি কখনো হয় আপনি বাঙালি হয়ে এখানে এসে হাত পুড়িয়ে রেঁধে খাবেন? আসুন আসুন, চলুন। ওসব যা রাঁধছেন আপনার সঙ্গের লোক খাবে এখন। আপনি চলুন তো আমার বাড়ি। আপনি কি করে জানলেন আমার কথা? এই বাজারে শুনলুম, বলে কে এক বাঙালি বাবু কলকাতা থেকে এসেছেন, মার্কেশা যাচ্ছেন, আপনারই গুদামে আশ্রয় নিয়েছেন, চাল ডাল কিনে এনেছে আপনার লোক, তাও আমি জানি। ও, এ বুঝি আপনার গুদাম? এখানে জঙ্গলি গালা রাখা হয়, আমারই ঘরটা বটে। ভদ্রলোকের স্বনির্বন্ধ অনুরোধ এড়াতে না পেরে গেলুম ওর সঙ্গে। মিনিট 5-6 সোজা রাস্তায় গিয়ে তারপর একটা সরু পথ গিয়েছে বাঁ দিকে। সে পথে গিয়ে কাঠের পুলের ওপর দিয়ে বাঁ দিকের সেই যে পাহাড়ি নদী বা ঝর্ণা আমাদের সঙ্গে রাস্তার সমান্তরাল ভাবে অনেক দূর থেকে চলে আসছে, সেইটে পার হওয়া গেল। ঝর্ণাটা পার হয়ে আবার একটু উঁচু দিকে উঠে মাঠের রাস্তায় আরো মিনিট 3 হাঁটার পরে একখানা খোলার বাংলো ধরনের পাঁচিল ঘেরা বাড়ির সামনে এসে তিনি বললেন, আসুন আসুন, এই হলো গরিবের কুঁড়ে, আসুন এখানে চা খান তো, আগে চা খান, বাড়িতে বলে আসি। আপনি বাঙালি? বড় আনন্দ হলো। বাঙালির মুখ কতদিন যে দেখিনি। সত্যি ভদ্রলোককে মনে হচ্ছিল যেন কতকালের পুরাতন পরিচিত আত্মীয়। বিদেশে না যে কখনো বার হয়েছে সে বুঝবে না, দূরদেশে একজন বাঙালির দেখা পাওয়া কি আনন্দের ব্যাপার। অল্পক্ষণ পরে ভদ্রলোক এসে বসলেন, চাও এলো। আমি বললাম, এখানে কতদিন আছে? তা আজ 17 বছর হবে, কি তার আরো কিছু বেশি। কি উপলক্ষে এখানে থাকা হয়? আমার একটা গালার কারখানা আছে, দেখাবো এখন, তাই নিয়ে পড়ে আছি। এই তো চাকরির বাজার। না না, বেশ ভালো করছেন। আপনি বাঙালি, এত দূর এসে গালার কারখানা খুলে বসেছেন, এ খুব গৌরবের কথা। চলছে বেশ ভালো? আগে হ্যাঁ, তা একরকম আপনার বাপ মায়ের আশীর্বাদে। তবে কি জানেন, এতদিন যা হয় হয়েছে, মন আর এখন টেকে না। আপনার বাড়ির সব এখানেই বোধহয়। তবে আর মন টেকাটেকির কি আছে, সব নিয়েই আছেন যখন। ভদ্রলোক তখনকার মতো চুপ করে গেলেন আমার মতে সায় দিয়ে, 2-1 বার নিরুৎসাহ সূচক ঘাড় নেড়ে। রাত্রে বাড়ির মধ্যে খেতে গিয়ে দেখি বৃদ্ধা মাতা ছাড়া ভদ্রলোকের সংসারে দ্বিতীয় লোক নেই। সম্ভবত আরেকটি ছোট ছেলে বা মেয়ে থাকে, সে তখন পাশের ঘরে ঘুমোচ্ছিল। ঘরদোরের অবস্থা অত্যন্ত খারাপ ও অগোছালো। বাড়ির পিছনে একটা সংকীর্ণ উঠান, তার মধ্যে কিসের একটা মাচা। উঠানটাতে বেজায় কাদা হয়েছে কদিনের বৃষ্টিতে। মাটির কলসিতে জল রাখা মাচা তলার নিচে। ইতিপূর্বে ভদ্রলোকের নাম জেনেছিলাম, তিনি ব্রাহ্মণ, নদিয়া জেলায় বাড়ি, এ কথাও জেনেছি। তার বৃদ্ধা মাকে পায়ের ধুলো নিয়ে প্রণাম করলুম। খাওয়ার আয়োজন বিশেষ কিছু নয়, মোটা চালের ভাত, ডাল ও ঢ্যাঁড়সের তরকারি, বড়ি ভাজা। এদেশে কোনো তরি তরকারি বা মাছ বড় একটা মেলে না, ঢ্যাঁড়স ও টমেটো ছাড়া। খাওয়া দাওয়ার বড় কষ্ট। এসব কথা শুনলুম ভদ্রলোকের কাছেই। খাওয়ার পরে যেতে উদ্যত হলুম। ভদ্রলোক অবাক হয়ে বললেন, কোথায় যাবেন? সেই খোলা গুদমে? আপনি বেশ লোক তো, এখানে আপনাকে রাত্রে একটু জায়গা দিতে পারবো না বুঝি? রাত্রে শোবার আগে ওর অনেক কথাই বললেন আমার কাছে। ভদ্রলোকের 2 বার স্ত্রী বিয়োগ হয়েছে, এই বয়সে সংসার শূন্য, মাত্র একটি 8 বছরের ছেলে আছে।
বৃদ্ধা মায়ের কষ্ট আর চোখে দেখা যায় না। নিজের বয়স হয়েছে 35 মাত্র। ভদ্রলোকের মন বুঝে বললুম, আপনার বিবাহ করা উচিত পুনরায়। ভদ্রলোক ঘাড় নেড়ে বললেন, তা মশাই হয় কি করে? এখান থেকে কোনো যোগাযোগ করা অসম্ভব। কেন? সন্ধান পাই কোথা থেকে বলুন? বাঙালির মুখই দেখিনি, সেই তো হয়েছে মুশকিল। কিছুক্ষণ এ কথা ও কথার পর ভদ্রলোক বললেন, আপনি কতদিন এদেশে থাকবেন? কত আর? দিন 20 কি 1 মাস। ফিরে গিয়ে দয়া করে যদি একটি মেয়ের সন্ধান করে দেন তবে বড়ই। এই দেখুন, বুড়ো মা একা সংসারের সব খাটুনি খাটেন, তারপর ছেলেটির যত্ন করা, তাও তেমন হয় না। সংসারের কত দিক একা দেখবো বলুন তো? বেশ বেশ, আমি ফিরে গিয়ে নিশ্চয়ই চেষ্টা করব। আমরা ভট্টাচার্যি, রাড়ি শ্রেণী। আগের বিয়ে কোথায় করেছিলাম সে ঠিকানাও আপনাকে দিচ্ছি। যারা মেয়ে দেবেন তারা সন্ধান নিয়ে দেখতে পারেন। বংশে কোনো খুঁতে নেই আমাদের। সকালে উঠে আমাকে তিনি গালার কারখানায় নিয়ে গেলেন। বড় বড় মাটির গামলায় বোধহয় গালা ভিজানো আছে। চামড়ার কারখানার মতো ভীষণ দুর্গন্ধ, আর ভারী অপরিষ্কার সমস্ত জায়গাটা। খুব বড় খোলার ঘর, লম্বা ধরনের। যে গুদামটাতে রাত্রে ছিলাম ঠিক তেমনি ধরনের, কুলি ধাওড়ার মতো সেই ঘরটা। বললুম, গালা কোথা থেকে কেনেন? জংলা গালা গোঁড় মেয়েরা বিক্রি করতে আসে, তাই কিনি। এখানে আরো 2টো কারখানা আছে মারোয়ারিদের। কিরকম আয় হয় কারখানা থেকে যদি কিছু মনে না করেন? মনে করবো কেন বলুন? তা মাসে গড়ে 100 টাকা দাঁড়ায়, খরচ খরচা সব পুষিয়ে। তবে আরো বাড়াতুম, কিন্তু কাজে মন লাগছে না মশাই। নিতান্ত খারাপ আয় নয়। একজন বাঙালি ভদ্রলোক এত দূরে এসে স্বাধীন ব্যবসা চালাচ্ছেন মারোয়ারি বণিকদের সঙ্গে প্রতিযোগিতা করে, কেরানিগিরি না করে। এতে আনন্দই হবার কথা। আমি তাকে বোঝালুম অনেক। নিরুৎসাহ হওয়ার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। তিনি ব্যবসা যেন না ছাড়েন। সকালে চা খেয়ে ওদের কাছে বিদায় নিলুম। ভদ্রলোক আমার সঙ্গে কিছু দূর পর্যন্ত এলেন। 2-3 বার আমায় জিজ্ঞাসা করলেন আমি কলকাতায় ফিরে সব ভুলে যাব না তো, বিশেষ করে তার বিষয়টা। আরো বললেন, যাবার সময় এই পথেই তো ফিরবেন, আমার সঙ্গে না হয় দেখা করে একবার যাবেন। বললুম, নিশ্চয়ই। এ পথে ফিরবার সময় মায়ের হাতের রান্না না খেয়ে কি যাবো ভেবেছেন? ও কথাটা তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে আমার মনে রইল। বিশেষ চেষ্টা করব, আপনি জানবেন। বন্ধুর পথের বাঁকে আমার ঘোড়া ও লোকজন অদৃশ্য হয়ে যাওয়া পর্যন্ত ভদ্রলোক চোরামুখ বস্তির শেষ প্রান্তে একটা গাছের তলায় দাঁড়িয়েছিলেন। পিছন ফিরে 2-1 বার রুমালও উড়িয়েছি। ফিরবার সময় এ পথে ফিরিনি, ভদ্রলোকের সঙ্গে আর দেখাও হয়নি। প্রসঙ্গক্রমে উল্লেখ করি, দেশে ফিরে ভদ্রলোকের বিবাহের জন্য আমি 2-3 জায়গায় মেয়ের সন্ধান করেছিলাম। আমার স্বগ্রামস্থ এক প্রতিবেশীর বিবাহযোগ্যা কন্যা ছিল, তাদের কাছেও কথা পেড়েছিলাম। ভদ্রলোকের ঠিকানা দিয়ে পত্র ব্যবহার করবার অনুরোধও করি। কিন্তু যে কটি পাত্রীর সন্ধান করেছিলাম তাদের অভিভাবকদের মধ্যে কেউই অত দূর বলে জঙ্গলের দেশে মেয়ের বিবাহ দিতে রাজি হননি। আমার স্বগ্রামের পাত্রীটির বাপ একরকম রাজি হয়েছিলেন, কারণ তার অবস্থাটা তো ভালো ছিল না। কিন্তু মেয়ের মা ভয়ানক আপত্তি তোলেন। আমায় ডাকিয়ে বললেন, অমন সীতা নির্বাসনে কে মেয়ে দেবে বাপু? আমার মেয়ে তো আর ফেলনা নয়, সেখানে গিয়ে কথা বলবার লোক পাবে না, হাঁপিয়ে উঠবে। যাক সে কথা। চোরামুখ ছাড়িয়ে বেলা 10টার সময় আমরা পৌঁছে গেলুম শালকোন্ডা বলে একটা ছোট গাঁ। রাস্তার ধারেই একটা চুনের ভাঁটি আছে, আশেপাশে অনেকগুলো বড় চুনের ভাঁটি। এখানে অনেকগুলি গোঁড় কুলি কাজ করে, তাদের জন্য বড় বড় কুলি ধাওরা খান 5-6 ভাঁটির আশেপাশে ছড়ানো। জায়গাটার দৃশ্য বেশ ভালো লাগলো আমার কাছে। চারিধারে বড় বড় শাল ও ভেলা গাছ, মাঝে মাঝে ধাতুক ফুলের ঝোপ মতো গাছ, একদিকে তো ধাতুক ফুলেরই বেড়া। শাল গাছের ফাঁক দিয়ে একটা পুকুর দেখা যাচ্ছে কিছু দূরে। দূর ও নিকটে শৈল শ্রেণী। প্রকৃতপক্ষে স্থানটির চারিধার ঘিরেই শৈলমালা, মধ্যে যেন একটি বড় উপত্যকা। এই অঞ্চলের সব বন, পাহাড় ও গ্রাম ছত্তিশগড়ি পরগনার মধ্যে পড়ে। পূর্বে এই দিকের সব স্থান মারহাট্টা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এখনো অনেক ছত্তিশগড়ি মারহাট্টা পরিবার এই সব গ্রামের অধিবাসী। তবে স্থানীয় আদিম অধিবাসী গোঁড়দের সংমিশ্রণে এদের অনেক পরিবর্তন হয়েছে। অনেক জায়গায় উভয় জাতির আচার ব্যবহার উভয়ের মধ্যে বিস্তৃতি লাভ করেছে, বিশেষ করে এই সব দুর্গম বন্য অঞ্চলে।
চুনের ভাটির গদিতে বসে কাজ করছেন জনৈক মারাঠি ভদ্রলোক। তার চেহারা ও পোশাক পরিচ্ছদ, মাথার মুরাঠা সবই আমার চোখে অদ্ভুত লাগলো। আমি তার দিকে চেয়ে আছি দেখে তিনি উঠে এলেন আমার কাছে। হিন্দিতে বললেন, আপনি কোথা থেকে আসছেন? আমি পরিচয় দিতে তিনি যথেষ্ট বিনয়ের সঙ্গে বললেন, আসুন আসুন, আমার গদিতে একটু বসুন। গিয়ে বসলুম তার সঙ্গে। ভদ্রলোকের চেহারা এমনি যে বারবার চেয়ে চেয়ে দেখতে ইচ্ছে হয়। সুন্দর বলে ততটা নয়, যতটা কিনা আমার চোখে অপরিচিত সাজ পোশাক ও মুখের গড়নের জন্য। আমায় বললেন, আজ আমার ওখানে দয়া করে থাকতে হবে। আমার বন্ধু অনেক বাঙালি আছেন, আমি বাঙালিদের বড় ভালোবাসি। আমি বিশ্বাস করি ভারতবর্ষের জাতীয় জাগরণের মূলে আছে বাঙালি। এই সম্পর্কে তিনি সুরেন্দ্রনাথ ও চিত্তরঞ্জনের নাম উল্লেখ করলেন বারবার, অত্যন্ত সশ্রদ্ধভাবে। বাংলাদেশ থেকে বহু দূরে ছত্তিশগড়ের শৈলারণ্য বেষ্টিত ক্ষুদ্র এক গ্রামে এক চুনের ভাটিতে বসে আমার মাতৃভূমির দুজন সুসন্তানের নাম উচ্চারিত হতে শুনে গর্বে আনন্দে আমার বুক ভরে উঠল। ভদ্রলোক নিজের পরিচয় দিলেন। নাম বালকৃষ্ণ ত্রম্বক, রংরে ব্রাহ্মণ, বাড়ি খান্ডোয়া, নাগপুরের ওদিকে। এখানে এই চুনা পাথরের খনি ইজারা নিয়ে ভাটিতে চুন পুড়িয়ে মোটর লরি করে 11 ক্রোশ দূরবর্তী রেলওয়ে স্টেশনে চালান দেন। আমি যে পথে এসেছি ও পথে বা স্টেশনে নয়, কারণ ওটা মোটর গাড়ি চলাচলের উপযুক্ত রাস্তা নয়। বালকৃষ্ণ ত্রম্বক আমাকে তার বাসায় নিয়ে গেলেন। তার স্ত্রী, 2 মেয়ে ও একটি 10 বছরের ছেলে থাকে বাসায়। সকলেই আমার সামনে বার হলেন বটে, মেয়েরা কিন্তু কোনো কথা কেউ বললেন না। গৃহস্বামী জিজ্ঞেস করলেন, আপনি স্নান করুন, জল তুলে দেবে না পুকুরে নাইবেন? পুকুরের জল ভালো, খুব ভালো, এমন জল কোথাও দেখবেন না। সত্যি শালবনের মধ্যে পুকুরটিতে স্নান করে খুব আরাম হলো। আজ মেঘ মোটেই নেই আকাশে, বেশ রৌদ্র চড়েছে। এতখানি ঘোড়ায় চড়ে এসে গরম বোধহয় হচ্ছিল দস্তুর মতো। তাছাড়া চালবিহীন ঘোড়ায় চড়ার দরুন পেটে খিল ধরে গিয়েছে। বালকৃষ্ণজি বললেন, আমরা কিন্তু মাছ মাংস খাই না বাবুজি, আপনার বড় অসুবিধে হবে খেতে। আমি শশব্যস্ত হয়ে বললাম, কি যে বলেন, তাতে হয়েছে কি? আমি মাছ মাংসের তত ভক্ত নই। খাবার জিনিস অতি পরিপাটি। তুপ অর্থাৎ ঘিয়ে ডোবানো মোটা আটার রুটি, কুমড়োর ছোঁকা, পাঁপড়, ছোলার ডাল, চাটনি ও মহিষের দুধের দই। বালকৃষ্ণ ত্রম্বক একা আহার করলেন আমার মতো 7 জনের সমান। সেই মোটা রুটি আমি 4খানার বেশি ওদের অত্যন্ত অনুরোধ সত্ত্বেও খেতে পারলুম না। উনি খেলেন কমসে কম 16খানি। সেই অনুপাতে ডাল, তরকারি এবং দইও টানলেন। আহারাদির পর তাকে বললুম, এদেশে অন্য কি ব্যবসার সুবিধে? আপনি যেখানে যাচ্ছেন ওদিকে জঙ্গল বেশি, অনেকে জঙ্গল ইজারা নিয়ে কাঠ বিক্রি করে। কোনো বাঙালিকে ব্যবসা করতে দেখেছেন এদিকে? একজন আছেন, তার নাম আমি জানি না। অমরকণ্টকের কাছে অনেক বন তিনি ইজারা নিয়ে কাঠ চালান দিতেন জানি। বন কোথাও কেটে ফেলেছে, একথা আমার ভালো লাগে না। অর্থের জন্যে প্রকৃতির হাতে সাজানো অমন সৌন্দর্য ভূমি বিনষ্ট করা বর্বরতা ছাড়া আর কিছু নয়। এমন একদিন আসবে যেদিন লোকে ভুল বুঝতে পারবে, কিন্তু অরণ্য সৌন্দর্য তখন পৃথিবীতে কোথাও অবশিষ্ট থাকবে কিনা কে জানে। এখান থেকে দ্বারকেশা মাত্র 10 মাইল, সন্ধ্যার মধ্যে সেখানে পৌঁছানো যাবে। আমি আমার সঙ্গীদের বললাম, কার্গি রোড থেকে মোটে 32 মাইল শুনেছিলাম দ্বারকেশা, এই তো দেখছি তার অনেক বেশি হয়ে গেল। ওরা বললে, বাবু 40 মাইলের ওপর ছাড়া কম হবে না। তবুও আপনাকে আমরা খানিকটা সোজা পথ দিয়ে এনেছি, আসল পথটা ঘুরনো, কিন্তু এর চেয়ে ভালো। শালকন্ডা চুনের ভাটি ছাড়িয়ে জমি ক্রমশ নিচু হয়ে গেল। যখনই এমন হয় তখনই আমি জানি এবার নিশ্চয়ই কোনো নদী আছে সামনে। হলো তাই, একটা খরস্রোতার পাহাড়ি নদী পড়লো সামনে, তার নামও শালকন্ডা। নদীর ওপরে কাঠের গুঁড়ি ফেলে দিয়ে পুল তৈরি করা, তার ওপর দিয়ে ঘোড়া যাবে না। অথচ নদীর বেগ দেখে মনে হলো না জানি গভীরতাই বা কতটা। ঘোড়া নামিয়ে দিলুম, দেখি ক্রমশ জল বাড়ছে। ক্রমে আমার এমন অবস্থা হলো যে রেকাব থেকে পা তুলে পা দুখানা মুড়ে জিনের দুপাশে নিয়ে এলুম, তখনও জল বাড়ছে। পার্বত্য নদীতে বৃষ্টি নামলেই আর দেখতে হবে না কোথা থেকে যে জল বাড়বে।
জিনে পর্যন্ত জল ঠেকিয়ে তখন ঘোড়া দেখি আর একটু উঁচু জায়গায় পা পেলি। ডাঙায় উঠে এমন গা ঝাড়া দিয়ে উঠল বুনো ঘোড়াটা যে আমায় জিন শুদ্ধ ফেলে দিয়েছিল আর কি। যে ঘোড়ার চাল থাকে না সে ঘোড়ার আদব কায়দা কখনোই সুমার্জিত ও ভদ্রতা সঙ্গত হয় না, এ আমি বহুদিন থেকে দেখে আসছি। এই 10 মাইলের শোভা কিছুই নেই, তবে এক চক্রবাল থেকে অন্য চক্রবাল পর্যন্ত বিস্তীর্ণ উঁচু নিচু মরুম কাকরের ডাঙার যদি কারোর কাছে মূল্য থাকে সে হিসেবে এ অঞ্চলের তুলনা নেই। শুধু স্পেস যাদের ভালো লাগে, জনহীন মুক্ত স্পেস, তাদের কাছে এমন স্থান হঠাৎ কোথাও মিলবে না। পৃথিবীর মুক্ত রূপের মোহনীয় সৌন্দর্যে এ স্থান সত্যিই অতুলনীয়। তবে অনেকে এর মধ্যে গাছপালা হয়তো দেখতে চায়, হয়তো ভাবে এতটা ফাঁকা কেন রে বাপু, মাঝে মাঝে 2-10টা শালঝোপ থাকলে এমন বা কি মন্দ হতো। কিংবা যদি থাকতো মাঝে মাঝে শিমুল গাছ বা রক্ত পলাশ, তবে ফাল্গুন মাসের প্রথমে ফুল ফুটলে এই অঞ্চল হয়ে উঠত মায়াময় পরিরাজ্য। এইসব ভাবতে ভাবতে বেলা প্রায় পড়ে গেল, রোদ রাঙা হয়ে এসেছে। সেই সময় অপূর্ব দৃশ্য। হঠাৎ আমি ঘোড়া থামিয়ে দাঁড়িয়ে পড়লুম। বহু দূরে পশ্চিম দিকচক্রবালের অনেকটা জুড়ে কালো বনরেখা দেখা দিয়েছে। রেখা ক্রমশ স্পষ্টতর হয়ে উঠল। তখন বেলা নেই, সন্ধ্যার অন্ধকার নামল। আমার সঙ্গীদের জিজ্ঞেস করলুম, ওই কি দ্বারকেশা? ওরা বললে, বন আরো অনেক দূরে, দ্বারকেশা আর বেশি দূর নেই। একটা ছোট পাহাড়ের আড়ালে অনেকগুলো ঘর বাড়ি দেখা গেল। এতক্ষণ আমি লক্ষ্য করিনি। ওরা বললে, ওইটা দ্বারকেশা। দ্বারকেশা একটি ছোট বস্তি। এর পশ্চিম দিকে চক্রবাল জুড়ে অরণ্যরেখা ও শৈলশ্রেণী। গ্রাম থেকে বনের দূরত্ব 2 মাইলের বেশি নয়, কিন্তু বন এখানে কোনাকুনি ভাবে বিস্তৃত। উত্তর পশ্চিম কোণ থেকে দক্ষিণ পশ্চিম কোণের দিকে চলে গেলে লম্বা টানা বনরেখা। যে জায়গাটা খুব নিকটে এসে পড়েছে সেইটি 2 মাইল। বনের মধ্যে ছোট বড় চুনা পাথরের টিলা ও অনুচ্চ শিলাশৃঙ্গ। এই বন তেমন নিবিড় নয়। এক ধরনের শুভ্র কাণ্ড বনস্পতি জাতীয় বৃক্ষ এই বনে আমি প্রথম দেখি। এর গুঁড়ি ও ডালপালা দেখলে মনে হবে কে যেন গাছের গায়ে পঙ্খের কাজ করেছে, চকচকে সাদা। গুঁড়ির গায়ে হাত দিলে হাতে খড়ির গুঁড়োর মতো এক প্রকার সাদা গুঁড়ো লেগে যায়, মুখে মাখলে পাউডারের কাজ করে। এই গাছের নাম রেখেছিলাম শিব গাছ। দ্বারকেশা একটা উঁচু পাথুরে ডাঙার ওপর। 3 দিক থেকে ডাঙাটা নিচু হয়ে সমতল জমির সঙ্গে মিশেছে। ছোট্ট একটা পাহাড়ি ঝর্ণা ডাঙার নিচে বয়ে যাচ্ছে ঝিরঝির করে। ঝর্ণার দুধারে ছোট ছোট গাছ ও এক প্রকারের লতার ফুল। আমার বন্ধুটি এখানে কন্ট্রাক্টারি করেন। 2 পয়সা হাতে যে না করেছেন এমন নয়। অনেকদিন পরে একজন বাঙালি বন্ধু পেয়ে তিনি খুব খুশি। আমি রোজ সকালে উঠে বনের দিকে বেড়াতে যাই, কখনো ফিরি দুপুরে, কোনোদিন সন্ধ্যাবেলা। বন্ধু বললেন, বনে যখন তখন অমন যেও না, বড্ড জন্তু জানোয়ারের ভয়। কি জন্তু? ভাল্লুক তো আছেই, বাঘ আছে, বুনো কুকুর আছে। এখানে ছত্তিশগড়ি রাজপুত অধিবাসীদের মধ্যে একজন ব্যবসায়ী আছে। সে আমার বন্ধুর অধীনে কাঠ যোগানের কাজ করেছিল অনেকদিন। লোকটার নাম মাধোলাল। আমি তার সঙ্গে অনেক সময় বসে বসে তাদের দেশ সম্বন্ধে গল্প করতুম। মাধোলাল একদিন আমায় তার বাড়িতে নিমন্ত্রণ করলে। খাওয়ালে মোটা মোটা জবের আটার রুটি, উচ্ছে ভাজা ও লঙ্কার আচার। এদেশে নিমন্ত্রিত ব্যক্তিকে ভালো মন্দ খাওয়ানো উচিত বলে আদৌ ভাবে না, যা হয় খাওয়ালেই হলো। মাধোলালের বাড়ি খেয়ে আমার পেট ভরল না। রুটি দিয়ে উচ্ছে ভাজা কখনো খাইনি। সুখাদ্যের তালিকার মধ্যে অন্তত আমি এই অদ্ভুত সংমিশ্রণের নাম করতে পারিনি। শেষকালে এলো যে জিনিসটা, তাকে আমি নাম দিয়েছি গমের পায়েস। কাঁচা গমের ছাতুর সঙ্গে দুধ আর ভেলিগুড় গুলে এই জিনিসটি তৈরি, তার সঙ্গে মেথি বাটা ও হিং মেশানো। বাঙালির মুখে একেবারে অখাদ্য। খাবার পরে মাধোলাল আমার কাছে এক অদ্ভুত প্রস্তাব করলেন, বাবুজি, আপনি এদেশে এসে বাস করুন। কেন মাধোলালজি? আপনাকে বড় ভালো লাগে, এদেশে বিয়ে করুন না। বলো কি মাধোলালজি, আমাদের সঙ্গে গোড়া ছত্তিশগড়ি সমাজের কে মেয়ের বিয়ে দেবে? বাবু সাহেব বলেন তো জোগাড় করি। কেন দেবে না? আছে নাকি সন্ধানে? আপনি বললেই সন্ধান করি। আছেও।
এই গায়ে নাকি? হ্যাঁ বাবুজি, ব্রাহ্মণের মেয়ে, দেখতে বেশ সুন্দরী। গোঁড় সমাজের? না বাবু, গোঁড়দের জন্য মিশনে পালিতা মেয়ে। ইংরেজি লেখাপড়া জানা, সূচের কাজ, রান্না সব জানে। মনে মনে মাধুলালের বুদ্ধির প্রশংসা না করে পারলাম না। মিশনে পালিতা মেয়ে ছত্তিশগড়ি সমাজের কেউ বিয়ে করবে না জেনে শুনে। তবে বাঙালি বাবুদের জাতও নেই, সমাজও নেই, দাও তার ঘাড়ে চাপিয়ে। আমার বন্ধুর কাছে জিজ্ঞেস করে জানলুম মাধুলাল একজন সমাজ সংস্কারক। মেয়েটিকে সে এনে নিজের বাড়িতেই রেখে দিয়েছে আজ 4-5 বছর। তাকে ভালো জায়গায় বিয়ে দেওয়া মাধুলালের একটা স্বাদ। মাধুলাল 2-3 দিন পরে আমায় আর একদিন রাস্তায় পাকড়ালে, বাবুজি আমার সেই কথার কি হলো? সে হবে না মাধুলালজি। কেন বাবুজি, মেয়ে আপনি দেখুন কেমন, তারপর না হয়। না মাধুলালজি, মিশনের মেয়ে আমাদের সমাজেও চলবে না। আমাদেরও তো সমাজ আছে না, নেই? বাবুজি আপনি না করেন, ওর একটি ভালো পাত্র তবে জোগাড় করে দেবেন। আমি কথা দিতে পারি না মাধুলালজি, তবে চেষ্টা করে দেখতে পারি। দ্বারকেশা থেকে 11 মাইল দূরবর্তী গভর্নমেন্ট রিজার্ভ ফরেস্ট একদিন দেখতে গেলুম। সেদিন সঙ্গে কেউই ছিল না। আমি ঘোড়া করে বেলা 10টার সময় বার হয়ে বেলা 1টার সময় একেবারে পথহীন বিজন বনের মধ্যে গিয়ে পড়লুম। বড় বড় গাছ, পাতায় পাতায় জড়াজড়ি, নিচে কোথায় যেন মাটি নেই, শুধুই সাদা পাথরের নুড়ি ছড়ানো, মাঝে মাঝে ঝর্ণা। এ বনেও অনেক বুদ্ধ নারিকেলের গাছ আছে দেখা গেল। ঝর্ণার ধারে ঘন জঙ্গল, অন্যত্র বন এত ঘন নয়। এই বনে অত্যন্ত ম্যালেরিয়া ফুলের ভিড়, বিশেষ করে ঝর্ণার ধারে। এই সুদৃশ্য ফুল এখানে ফুটেছে খুব বেশি ও নানা রঙের। ম্যালেরিয়া ফুলকে ইংরেজিতে বলা হয় ল্যান্টানা ক্যামেরা। বনের মধ্যে এক জায়গায় বাঘ শিকারের মাচান বাঁধা। দেখে মনে হলো কিছুদিন আগে এখানে কেউ শিকার করতে এসেছিল। এই বন যে হিংস্র জন্তু অধ্যুষিত তা মনে পড়লো এই মাচান দেখে। আরো গভীর অরণ্যে অবেলায় প্রবেশ করা সমীচীন হবে না ভেবে ঘোড়ার মুখ গ্রামের দিকে ফেরালুম। পথে একজন খাকি পোশাক পরা কালো লোকের সঙ্গে দেখা। লোকটি গভর্নমেন্টের অরণ্য বিভাগের জনৈক কর্মচারী। আমায় দেখে বললে, আপনি কোথায় গিয়েছিলেন? আমি বললাম, বনে বেড়াতে গিয়েছিলাম। লোকটি বললে, অন্যায় করেছেন, একা যাওয়া আপনার উচিত হয়নি। বনে বাঘের ভয় আছে, এসব অঞ্চলের বাঘ বড় খারাপ। একটা মানুষ খেকো বাঘও বেরিয়েছে বলে আমি জানি। সামনে আসছে কোজাগুরি পূর্ণিমার জ্যোৎস্না রাত্রি। আমার প্রবল আগ্রহ ছিল অমন জ্যোৎস্না রাত্রিটি বনের মধ্যে কোথাও যাপন করা। অনেক বক্তৃতা দিয়েও একজন লোককেও জোগাড় করা গেল না যে আমার সঙ্গী হতে পারে। কারণ মানুষ খেকো বাঘের কথা কানে শুনে সেখানে একা যেতে চাইব এমন সাহস আমার ছিল না। অবশেষে দ্বারকেশার পূর্ব প্রান্তে একটা ছোট পাহাড়ের ওপর সে রাত্রি খানিকক্ষণ বসে থেকে আমার স্বাদ খানিকটা মিটল। আমার সঙ্গে গ্রামের 2-3 জন লোকের মধ্যে মাধোলালও ছিল। মাধোলাল এই অরণ্য অঞ্চল সম্বন্ধে অনেক তথ্য জানে। আমায় বললে, বাবু সাহেব আমার কোথাও যেতে ভালো লাগে না। কেন মাধোজি? মন হাঁপিয়ে ওঠে, মনে হয় সব চাপা। বনের মধ্যে গিয়েছো রাত্রে? অনেকবার বাবুজি। আমার এক বন্ধু ভালো শিকারী ছিল, সে বনে মাচান বাঁধলে বাঘ শিকার করবার জন্য, অনেকদিন আগেকার কথা। তারপর আমি বললাম, আমায় সঙ্গে নাও। সে প্রথমে কিছুতেই রাজি হয় না, তারপর রাজি হলে একটা শর্তে। বললে, মাচানে তোমায় বেঁধে রাখা হবে। আমি তো অবাক, বেঁধে রাখা হবে কেন? সে বললে, যখন বাঘ আসবে তখন তুমি এমন লাফঝাঁপ মারবে ভয়ে যে মাচান থেকে পড়ে যেতে পারো, হয়তো আমায়ও বিপদগ্রস্ত করতে পারো। আমি রাগ করলুম বটে মনে মনে, কিন্তু রাজি হয়ে গেলুম। বেঁধে রাখলে নাকি? মাচানের খুঁটি আর গাছের গুঁড়ির সঙ্গে দড়ি কষে বেঁধে রাখলে। পরে বুঝেছিলুম এই বেঁধে রাখবার জন্যই সেদিন আমার আর আমার বন্ধুর প্রাণ রক্ষা হয়েছিল। রাত বেশি হলো, মাচার ওপর আমরা মাত্র 2 জন। এই যে বন দেখছেন, এই বনেরই ব্যাপার। তবে তখন আরো ঘন ছিল, এখন ইজারাদারেরা কেটে কেটে অনেক সাবার করে দিয়েছে। অনেক রাত্রে বাঘ এলো, প্রকাণ্ড ম্যান ইটার। আমার বন্ধু বলল, গুলি করো।
আমি জীবনে তখন বনমুরগি ছাড়া কোনো বড় জন্তু মারিনি, আর বুনো বাঘ কখনো দেখিনি। তার গর্জন শুনে আর চেহারা দেখে আমার হাত পা কাঁপতে লাগলো। বন্দুক হাত থেকে পড়ে যায় আর কি। তারপর সেই বাঘ যখন আমার বন্ধুর গুলি খেয়ে লাফ মেরে ভীষণ হাঁক দিয়ে সামনে উঠতে গেল, আমি মাচানের পেছন দিয়ে লাফ দিয়ে মাটিতে পড়বার চেষ্টা করলুম। আমার তখন জ্ঞান নেই, বুদ্ধি শুদ্ধির লোপ পেয়েছে ভয়। দুবার বাঘ লাফ মারলে 2 সেকেন্ডের মধ্যে দুবার আমি পেছন থেকে লাফ দিয়ে মাটিতে পড়বার চেষ্টা করলুম। সেই 2 সেকেন্ডের মধ্যে পারলুম না, শুধু গাছের সঙ্গে বাঁধা আছি বলে। তখন বন্ধু বললে, যদি তোমায় না বাঁধতুম, বুঝেছ এখন কি হতো? বাঘ মারা পড়লো শেষ পর্যন্ত? না, সেই রাত্রে সেটা পালালো। পরদিন সকালে 1 মাইল দূরে এক জায়গায় ঘাসের মধ্যে বসে আছে, তখন আবার গুলি করা হলো। বাঘ চার্জ করলে তখন 2 ভুরুর মাঝখানে আর এক গুলি। ওই হচ্ছে আসল জায়গা। যতক্ষণ ওখানে গুলি না লাগছে ততক্ষণ বাঘ বা কোনো জন্তু কাবু হবে না। অন্য যে কোনো জায়গায় গুলি লাগলে বাঘ জখম হতে পারে বটে, কিন্তু মরবে না। আমি জানতাম মাধোলাল বড় শিকারী না হলেও ইদানিং জানোয়ার মেরেছে অনেক। আমার বন্ধুর মুখেই ওর শিকারের গল্প অনেক শুনেছি। বললাম, আচ্ছা মাধোলালজি, অনেক বনে তো বেরিয়েছ, কখনো কোনো অদ্ভুত ধরনের জানোয়ার যার কথা কেউ জানে না এমন কিছু দেখেছ? আমার এই প্রশ্নের উদ্দেশ্য এমন সুন্দর জ্যোৎস্না রাত্রিতে এই বৃহৎ অরণ্যের প্রান্তে বসে মনে একটু রহস্য ও ভয়ের ভাব নিয়ে আসা। জীবনকে উপভোগ করবার একটা দিক হচ্ছে, যে সময়ে যে রসের বা অনুভূতির আবির্ভাব প্রীতিকর, সে সময়ে সেটি মনে আনবার চেষ্টা করতে হবে। দূরে বনরেখা জ্যোৎস্নার আলোয় অস্পষ্ট দেখালেও টানা সোজা কোনাকুনি রেখাটি টেরচা ভাবে দূর দিগন্তে যে কোন মায়ালোকের সীমা নির্দেশ করছে। আকাশচ্যুত জ্যোৎস্না রাত্রির দল যেন ওই বনের অন্তরালে দল পাকিয়ে থাকে। আরো কত অজানা সৌন্দর্য, অজানা ভয়, অজানা বিপদের দেশ যেন ওটা। আমার সামনে বড় একটা শিলাখণ্ড, তার গা ঘেঁষে একটা বাঁকা গাছ। গাছটার বড় বড় পাতা, অনেকটা পেঁপে পাতার মতো। পাথরখানার ওপর অনেকগুলো শুকনো পাতা ঝরেও পড়েছে। তার মধ্যে খড়খড় শব্দ করে এদেশি বড় বহুরূপী যাতায়াত করছে। মাধুলাল আমার কথার উত্তরে বললে, না বাবুজি, তা কখনো দেখিনি। দেখো, ভেবে দেখো, তোমার দেখে আশ্চর্য মনে হয়েছিল এমন কিছু। আমি ওকে ছাড়ছি নে, ও না বললে কি হবে। এমন সুন্দর জ্যোৎস্না রাত্রে ওর মুখে একটা অদ্ভুত ধরনের গল্প না শুনলেই চলবে না আমার। কিন্তু মাধোলাল অনেক আকাশ পাতাল ভেবেও কিছু বার করতে পারলে না। অদ্ভুত জানোয়ার কিছু দেখেনি, তবে বাঘ তারপর 2-4টে মেরেছে, ভালুক শুয়োরও, আর হরিণের তো কথাই নেই। বলুন, তবে মাধোলাল, আমার একটা আশ্চর্য গল্প শুনবে? মাধোলাল উৎসাহের সঙ্গে বললেন, নিশ্চয়ই, বলুন। বানিয়ে বানিয়ে ওকে একটা খুব বড় ও অদ্ভুত ধরনের জানোয়ারের গল্প করলুম। আরাকান ইয়োমার জঙ্গলে দেখেছিলুম। মাধোলাল বিশ্বাস করলেন। আমার উদ্দেশ্য খানিকটা ভয় ও রহস্যের সৃষ্টি করা, এই অরণ্য প্রান্তের এমন অপূর্ব পূর্ণিমা রাত্রিকে আরো নিবিড় ভাবে পাওয়ার জন্য। শীত করতে লাগলো, তখন রাত 12টার কম নয়। আমি ওকে বললুম, এ বন খুব বড়, রেওয়া স্টেট পর্যন্ত চলে গিয়েছে, বেশি নয়, মাইল 22-23 সেখান থেকে। ওদিকে অমরকন্টক পর্যন্ত চলেছে। খুব বড় বন, বেশ দেখবার জায়গা না? সিনারি ভালো। সিনারি আপনারা কাকে বলেন বুঝি না, তবে এমন সব জায়গা আছে যেখানে গেলে আর বাড়ি ফিরে আসতে ইচ্ছে করে না, এখানেই থাকি বলে মনে হয়। একটা জায়গার কথা বলি। পশ্চিম দক্ষিণ কোণে এই বনের একটা পাহাড়ের নাম ঘোড়াঘাটির পাহাড়। দেখতে চান তো একদিন নিয়ে যাব। সাদা পাথরের পাহাড়টা অনেকটা উঁচু, বড্ড কাঁটা গাছের জঙ্গল, আর পাথরের ফাটলে পাহাড়ি মৌমাছির চাক। গ্রামের লোকেরা ঘোড়াঘাটির পাহাড়ে মধু সংগ্রহ করতে যায় চৈত্র মাসে। সে সময় একরকমের সাদা সাদা ফুল ফোটে, খুব বড় বড়, ভারী সুগন্ধ। ঘোড়াঘাটির পাহাড়ে ওই ফুলের গাছ অনেক, বেশ বড় বড় গাছ। আপনি গিয়ে দেখবেন যাকে আপনারা সিনারি বলেন তা আছে কিনা। এখান থেকে কত দূর হবে? তা 13-14 মাইল হবে। ঘোড়াঘাটি পাহাড়ের গায়ে 2টো গুহা আছে। একটার মধ্যে একজন সাধু থাকতেন, আজ প্রায় 15 বছর ধরে ছিলেন, এখন কোথায় চলে গিয়েছেন।
আর একটা গুহায় ঢোকা যায় না, মুখটা কাঁটা জঙ্গলে বুঝনো। যাবেন একদিন? যাবার যথেষ্ট আগ্রহ সত্ত্বেও আমার সেখানে যাওয়া হয়নি। এর দুদিন পরে আমি এখান থেকে রওনা হই পদব্রজে। বনের মধ্যে দিয়ে 19 মাইল রাস্তা হেঁটে গিয়ে তবে রেওয়া স্টেটের প্রান্তে শালগড়ি শান্তারা ডাকবাংলো। বনের বিচিত্র শোভা এই 19 মাইল হেঁটে না গেলে কিছু বোঝা যেত না। আসল ভারতবর্ষের রূপ যেন দেখছি প্রাচীন ভারতবর্ষ, আর যা আবর্তের বিশাল সমতল ভূমি নয়, যা নাকি গঙ্গা ও যমুনার পলিমাটিতে সেদিন তৈরি হলো, কালকের কথা। এ ভারতবর্ষ যখন হয়েছে তখন হিমালয় পর্বত গজায়নি। বহু প্রাচীন যুগ যুগান্তর পূর্বের বৃদ্ধতম ভারতবর্ষ এর অরণ্য একসময় বৈদিক আর্যগণের বিস্ময়, রহস্য ও ভীতির বস্তু ছিল। প্রথম ইউরোপীয় পর্যটকদের কাছে কঙ্গো ও ইউগান্ডার আগ্নেয় গিরিশ্রেণী ও ঘনারণ্য যেমন ছিল, ঠিক তেমনটি। বনের অদ্ভুত রূপ দেখতে হয় যদি, তবে পদব্রজে এ পথে অমরকণ্টক পর্যন্ত যাওয়া উচিত। তবে হিমারণ্যের মতো বিচিত্র বনপুষ্প শোভা এ বনে নেই। মধ্যপ্রদেশের বনভূমির রূপ অন্য ধরনের, একটু বেশি রুক্ষ ও অনাড়ম্বর। বনপুষ্প ও ফার্ন পাওয়া যায় যেখানে আছে বড় বড় পাহাড়ি ঝর্ণা, তার ধারে বড় বড় আর্দ্র শিলাখণ্ডের গায়ে কত কি ছোট ছোট লতা ও চারা গাছে রঙিন ফুল ফুটে আছে বটে, কিন্তু বাইরের বনে এ সময় কোনো ফুল দেখিনি, কেবল বন্য শেফালি ছাড়া। এ বনে বন্য শেফালি গাছ অজস্র। পথের ধারে যা পড়ে তাতেই আমার মনে হয়েছে এই গাছের সংখ্যা এই অঞ্চলে যথেষ্ট। তবুও আমি গভীর বনের মধ্যে যাইনি। আমার সঙ্গে 4-5 জন অমরকণ্টকের যাত্রী ছিল, তারাও আমাকে পথ ছেড়ে অরণ্যের অভ্যন্তর প্রদেশে ঢুকতে দেয়নি। মাঝে মাঝে ছোট ছোট গ্রাম পড়ে, গ্রামে ছোট ছোট মুদির দোকান, সেখানে সিগারেট পর্যন্ত পাওয়া যায়। আর পাওয়া যায় আটা, ডাল, ভেলিগুড়, নুন, মোটা চাল। বিভিন্ন মিশন সোসাইটি এইসব বন্য পল্লীতে স্কুল বসিয়ে গোঁড়দের শিক্ষাদানে যথেষ্ট সাহায্য করছে। খ্রিস্ট ধর্মাবলম্বী লোকের সংখ্যা কোনো কোনো গ্রামে নিতান্ত কম নয়। দুপুরে নিভৃত কোনো ঝর্ণার ধার খুঁজে নিয়ে গাছের নিবিড় ছায়ায় আমরা রান্না চড়াতুম। আমাদের দলের পাচক ছিল মান্দারু বলে একটি ছোকরা। সে মাধবলালের বাড়িতে প্রতিপালিত হয়েছিল ছেলেবেলায়, এখন কাঠের মিস্ত্রির কাজ করে। যদিও সে একজন দস্তুর মতো ভব ঘুরে, কোথাও বেশি দিন থাকা তার ধাতে নাকি একেবারেই সয় না। আমি বলতাম, আজ কি রান্না হবে মান্দারু? আটা আর ডাল। আর কি রাঁধতে জানো? আর আলুর চোখা। দুবেলা এই একই রান্না, নতুনত্ব নেই। আটার হাতে গড়া রুটি, অড়হরের ডাল আর আলুর চোখা। এমন বিচিত্র রান্না জীবনে খাইনি। এমন ঘোর আনাড়ি ও প্রতিভাবিহীন রাঁধুনিও সহজে খুঁজে মিলবে না। এতদিন হাতে কলমে রান্নার কাজ করা সত্ত্বেও মান্দারু এতটুকু উন্নতি করতে পারেনি ও কাজে, কোনোদিন পারবেও না। বনের মধ্যে যে কটি অদ্ভুত দিন কেটেছিল তার কথা জীবনে কখনো ভুলব না। প্রদেশের এই সব বনে যথেষ্ট হিংস্র জন্তুর বাস বটে, কিন্তু আমরা কোনোদিন কিছু দেখিনি। আমার একজন সঙ্গী এক রাত্রে বললে সে নাকি বাইসন দেখেছে, কিন্তু তার কথা আমার বিশ্বাস হয়নি। প্রথমত, বাইসন মাদ্রাজ অঞ্চল ছাড়া ভারতের অন্য কোনো বনে দেখা যায় না। মধ্যপ্রদেশে গৌড় বা গায়ের বলে যে মহিষ জাতীয় জন্তু আছে তাকে অনেকে ইন্ডিয়ান বাইসন বলেন বটে, কিন্তু মধ্যপ্রদেশের বনে গৌড় প্রায় নির্বংশ হয়ে এসেছে। শিকারীরা বন বাঁধার ঠেঙিয়েও তার সন্ধান পান খুবই কম। দ্বিতীয় কথা, এই বন্য জন্তু অত্যন্ত হুঁশিয়ার। মানুষের সাড়া শব্দ তারা অনেক দূর থেকে পায় এবং সে জায়গার ত্রিসীমানায় ঘেঁষে না। তবে শেয়াল প্রায় দেখা যেত, আর দেখতুম ময়ূর। প্রায় ময়ূর ডাল থেকে উড়ে এসে বসত পথের উপর। ময়ূর ছাড়া আরো অনেক পাখি ছিল সে বনে। দুপুরে যখন গাছতলায় একটু বিশ্রাম করতুম তখন বিহঙ্গ কাকলি আমাদের পথশ্রান্তি দূর করত। এইরকম বেড়াবার একটা নেশা আছে, বড় ভয়ানক নেশা সেটি। তা মানুষকে ঘর ছাড়া করে ভবঘুরে বানিয়ে দেয়। আমরা যে কজন বনের পথে চলেছি সকলেই প্রাণে প্রাণে অনুভব করছিলাম সেই অদ্ভুত ও তীব্র আনন্দ, শুধু মুক্ত জীবনেই যার দেখা মেলে। আমরা সাধারণত রাত্রে কোনো একটা গ্রামে আশ্রয় নিতুম।
সকাল হলে হাঁটা শুরু করে দুপুরের মধ্যে 10-12 মাইল কি 15 মাইল পার হয়ে যেতুম। এই সকালের হাঁটাই হলো আসল। বিকেলে বেশি দূর যেতে না যেতে মনের মধ্যে ক্রমশ ঘন ছায়া নেমে অন্ধকার হয়ে আসতো। তখন কোথাও আশ্রয় না নিলে চলতো না। দুপুরে অনেকখানি পথ হেঁটে একটা সুন্দর জায়গা আমরা বেছে নিতুম। সেখানে বড় বড় গাছের ছায়া, ঝর্ণার জল কাছে, বসবার উপযুক্ত শিলাখণ্ড পাতা, পাখির কাকলিতে বনভূমি মুখর। তারপর মান্দারু জায়গাটা ডালপালা ভেঙে পরিষ্কার করত। আমরা কম্বল পেতে ফেরতুম 3-4 খানা, কখনো বা জোড়া দিয়ে, কখনো আলাদা আলাদা। কত রকমের গল্প হতো, চা চড়তো। আমরা চা খেয়ে খুব খানিকটা বিশ্রাম করে ঝর্ণার জলে নিয়ে আসতুম। এদিকে মান্দারু রান্না চড়িয়েছে। আরো কিছুক্ষণ বসবার পরে মান্দারু শালপাতায় আমাদের ভোজ্য পরিবেশন করত। খেয়ে দিয়ে ঘন্টাখানেক সবাই ঘুমিয়ে নিত। তারপর আবার উদ্যোগ করে তাঁবু উঠিয়ে সবাই মিলে রওনা হওয়া যেত। কোনো উদ্বেগ নেই, চিন্তা নেই মনে। দূর কোনো বৃক্ষচূড়ায় ময়ূরের ডাক, বনের ডালপালায় বাতাসের মর্মর শব্দ, ঝর্ণার কলতান, প্রচুর অবকাশ ও আনন্দ। এই যেন আমরা আবার আমাদের প্রাচীন অরণ্য জীবনে ফিরে গিয়েছি। বিংশ শতাব্দীর কর্মবহুল দিনগুলি থেকে পিছু হেঁটে দায়িত্বহীন মুক্ত জীবনের আনন্দে আমাদের মন ভরপুর। তাছাড়া এই বিরাট বন প্রকৃতির নিবিড় সাহচর্যও আমাদের সকলের মনে কেমন একটা নেশা জাগিয়ে তুলেছে। আমাদের মধ্যে একজন বললে তার কোনো এক বন্ধু আলমোড়া থেকে পায়ে হেঁটে হিমারণ্যের বিচিত্র সৌন্দর্যের মধ্যে ওই পথে গঙ্গোত্রী যমুনোত্রী যাবার জন্য বেরিয়েছিল। সে ফিরে এলো না। এখন ওইখানে কোনো জায়গায় থাকে, সাধু সন্ন্যাসীর জীবনযাপন করে। হিমালয়ের নেশা তাকে ঘর ছাড়া করেছে। একদিন সন্ধেবেলা আমরা একটি ক্ষুদ্র গোঁড় বস্তিতে পৌঁছলুম। আমাদের থাকবার উপযুক্ত ঘর নেই সেখানে, ছোট ছোট কুঁড়ে ঘর। তাদেরই জায়গা কুলোয় না। অবশেষে একটা গোয়াল ঘরে আমাদের জায়গা করে দিলে। কিছুক্ষণ পরে বস্তির লোকজন আমাদের ঘিরে গল্প গুজব করতে এলো। একজন বললে, তোরা ভাল্লুকের ছানা কিনবি? আমরা দেখতে চাইলুম। তারা দুটি ছোট লোম ঝাঁকড়া বিলিতি কুকুরের ছানার মতো জীব নিয়ে এলো। মাত্র 2 মাস করে তাদের বয়স। এই বয়সেই বড় কুকুরের মতো গায়ে ভর্তি। ওরা বললে একটা বাঘের বাচ্চাও ছিল। কিছুদিন আগে ডোঙ্গরগড় থেকে এক সাহেব শিকারী এসেছিল, তার কাছে সেটা বিক্রি করেছি। আমরা ভালুকের ছানা কিনিনি, বনের মধ্যে কোথায় কি খাওয়াবো, দলের অনেকেই আপত্তি করলেন। বস্তিটাতে ঘর 10 লোক বাস করে। আমরা বললাম, তোমরা জিনিসপত্র কেনো কোথা থেকে? ওরা বললে, এখানে আমরা ভুট্টা আর দেধানার চাষ করি। নুন কিনে আনি শুধু অমরকণ্টকের বাজার থেকে। তীরধনুক আছে, পাখি আর হরিণ শিকার করি। অমরকণ্টকের মেলার সময় হরিণের চামড়া, ভালুকের ছানা, পাখির পালক ইত্যাদি বিক্রি করি যাত্রীদের কাছে। তা থেকে কাপড় কিনে আনি। বেশ সহজ ও সরল জীবনযাত্রা। তবে এরা বড় অলস। জীবনযাত্রার অনাড়ম্বর সরলতাই এদের অলস ও শ্রম বিমুখ করে তুলেছে। পয়সা দিতে চাইলেও কোনো শ্রমসাধ্য কাজ এরা সহজে করতে রাজি হয় না। পয়সা রোজগার করবার বিশেষ ঝোঁকও নেই। বিনা আয়াসে যদি আসে তো ভালো, নতুবা কষ্ট করে কে আবার পয়সা উপার্জন করতে যায়? সবগুলি বন্য গ্রামেই এই অবস্থা। কতবার বলে দেখেছি, এক বোঝা কাঠ ভেঙে এনে দে না, পয়সা দেবো। ওরা সোজা জবাব দিয়ে বসে, আমাদের দিয়ে হবে না বাবু, আমরা পারবো না। পয়সা পাবি, দে না। কি হবে বাবু পয়সা? পারবো না আমরা। অথচ পয়সা কড়ি বিষয়ে এরা যে উদাসীন ও সরল তা আদৌ নয়। সুবিধা পেলে বিদেশিকে ফাঁকি দিতে বা ঠকিয়ে জিনিস বিক্রি করতে এরা ওস্তাদ। আসল কথা, খেটে পয়সা রোজগার করা এদের ধাতে সয় না। বেলা 8টার সময় ঘুম ভেঙে উঠে কানে শালপাতার পিকা বা বিড়ি গুঁজে নিকটবর্তী কোনো জলাশয়ের ধারে সারাদিন বসে হয়তো মাছ ধরছে। মেয়েরা বাড়ি থেকে খাবার দিয়ে এলো। লোকটি চুপ করে ঠায় জলের ধারে অর্জুন গাছের ছায়ায় বসেই আছে। এক জায়গায় এতক্ষণ বসে থাকতেও পারে। দ্বারকেশাতে এ দৃশ্য আমি কতবার দেখেছি। আর একটা জিনিস, এদের সময়ের জ্ঞান নেই অনেকেরই। বয়স কত? কে জানি বাবু, তবুও আন্দাজ করে বল। 20-50 হবে। হয়তো উত্তরদাতার বয়স 60 পেরিয়েছে, তবুও তার কাছে 20ও যা, 50ও তাই। কতদিন আগে একটা ব্যাপার ঘটেছিল তার সঠিক ধারণা এদের একেবারেই থাকে না। অনেককে জিজ্ঞেস করে দেখেছি,
সময়ের মাপজোপ সভ্য সমাজেরই প্রয়োজন। সভ্যতার সংস্পর্শে যারা আসেনি তাদের সময় সমুদ্রের উর্মিমালা গণনার প্রয়োজনটাই বা কি? আমরা দামুন্ডি বলে একটা গ্রামে পৌঁছে দুদিন বিশ্রাম করলুম। এখান থেকে রেলওয়ে স্টেশন মাত্র 9 মাইল। অমরকণ্টকের যাত্রীরা এখান থেকে হেঁটে অমরকণ্টক চলে যাবে, আমি স্টেশনে গিয়ে ট্রেন ধরব। দামুন্ডি পৌঁছবার পূর্বে আমরা যে গ্রাম থেকে রওনা হই তার অধিবাসীরা আমাদের বারণ করেছিল, বাবু সাহেব ও পথে যাবেন না, বড় বাঘের ভয়, 3-4 জন মানুষকে বাঘে নিয়েছে, গরু বাছর তো রোজই নেয় বস্তি থেকে। আমরা খুব সতর্ক হয়ে পথ হাঁটতুম, অথচ এই পথে বন খুব কম, মরুম ছড়ানো ডাঙাই প্রায় সবটা, মাঝে মাঝে ছোট ছোট বন আর পাহাড়। এই ছোট বনের মধ্যেই নাকি বাঘে মানুষ নিয়েছে। এই সব বন্য গ্রামে বাঘের উৎপাত খুব বেশি। একজন বৃদ্ধ বললে, এমন গ্রাম নেই যেখান থেকে বছরে 2-4টে গরু বাছুর না নেয়, মানুষও নেয় মাঝে মাঝে। বাঘ ছাড়া আর কি কি জানোয়ারের উৎপাত আছে? বাঘের পরে এই বুনো মহিষের উপদ্রব, ফসল বড় নষ্ট করে দেয় এরা। তোমরা কি করো তখন? আমরা আগুন জ্বালি, টিন বাজাই, সারা রাত জাগতে হয় ক্ষেতের মধ্যে মাচা বেঁধে। বাঘ মারো না বাবু, সবাই শিকারী নয় তো, বাঘ শিকার করা সহজ নয়। যখন বড্ড উৎপাত হয় তখন অন্য জায়গা থেকে শিকারী ডেকে আনতে হয়। তীর ধনুক দিয়ে বাঘ শিকার করে, চিরকাল তাই হয়ে এসেছে। যখন কিছুতেই না পারা যায় তখন বন্দুকওয়ালা সাহেব শিকারীকে টানাতে হয়। তাও একবার এমনি হলো, সাহেব শিকার করতে গিয়ে বাঘের হাতে জখম হলো, শহরের দাওয়াইখানায় নিয়ে যেতে যেতে পথেই মারা পড়ল। বড় সাপ দেখেছো কখনো? আছে এ বনে বড় ময়াল সাপ আছে, তবে তাদের বড় একটা দেখা যায় না, পাহাড়ের গুহায় কিংবা গাছের খোড়লে লুকিয়ে থাকে। একবার আমি একটা দেখেছিলুম, অনেক দিন আগের কথা, তখন আমার জোয়ান বয়স। পাহাড়ের ধারে ছাগল চড়াতে গিয়েছি, এমন সময় একটা ছাগল হঠাৎ ব্যা ব্যা করে ডাকতে লাগলো কোন দিক থেকে। অনেক ছাগল এদিক ওদিকে মাঠের মধ্যে ছড়িয়ে পড়েছে। প্রথমটা তো বুঝতে পারিনি কোথা থেকে ডাক আসছে। তারপর দেখি এক জায়গায় একটা বাবলা গাছ আছে, তার তলায় সামান্য একটু জায়গায় লম্বা ঘাসের বন। সেই বনটার মধ্যে থেকে ছাগলের ডাক আসছে। ব্যাপার কি দেখতে গেলুম, গিয়ে দেখি এক ভীষণ অজগর সাপ ছাগলটার পিছন দিকে 2খানা ঠ্যাং একেবারে গিলে ফেলেছে। বাবলা গাছের গুঁড়িতে সাপটা জড়িয়েছিল, একবার একটু একটু করে পাক খুলছে। তখন আমি ছাগলের সামনের পাটা ধরে টানাটানি আরম্ভ করতেই সাপটা আর পাক না খুলে গাছের গুঁড়ি এমন ভাবে জড়িয়ে এঁটে ধরলে যে আমি জোর করেও ছাগলকে ছাড়িয়ে নিতে পারিনি। ময়াল সাপের প্রায় ভীষণ জোর। তখন গ্রাম থেকে লোক ডেকে নিয়ে গিয়ে সাপটাকে মেরে ফেলি। দামুন্ডি ছাড়িয়ে মাইল 10 হেঁটে আমি অমরকণ্টক রোড স্টেশনে এসে ট্রেন ধরে কলকাতায় ফিরলুম। 1933 সালে খবরের কাগজে বার হলো যে উড়িষ্যার অন্তর্গত সম্বলপুর জেলার বিক্রমখোল নামক স্থানে ঘন অরণ্যের মধ্যে একটা পাহাড়ের গায়ে প্রাগৈতিহাসিক যুগের শিলালিপি আবিষ্কৃত হয়েছে। অনেক লোক দেখতে যাচ্ছে এবং স্থানীয় পুলিশে লোকজন যাবার অনেক সুবিধে করে দিয়েছে। এই কথাও কাগজে বেরিয়েছিল, স্থানীয় প্রাকৃতিক দৃশ্য বড় সুন্দর এবং হরিণ, বনমোরগ, সম্বর প্রভৃতি বন্য জন্তু যথেষ্ট পাওয়া যায়। বন্ধুবর শ্রীযুক্ত সজনীকান্ত দাস তখন বঙ্গশ্রীর সম্পাদক। সজনীবাবু আমাকে বঙ্গশ্রীর তরফ থেকে বিক্রমখোল পাঠাতে সম্মত হলেন। সঙ্গে যাবেন বঙ্গশ্রীর তৎকালীন সহকারী সম্পাদক শ্রীযুক্ত কিরণ কুমার রায় ও ফটোগ্রাফার হিসেবে বন্ধুবর শ্রীযুক্ত পরিমল গোস্বামী। খ্যাতনামা ব্যারিস্টার শ্রীযুক্ত নীরদ রঞ্জন দাশগুপ্তের মধ্যম ভ্রাতা প্রমোদ রঞ্জনও আমাদের সহযাত্রী হবেন ঠিক হলো। 3রা মার্চ শুক্রবার আমরা স্টেশন থেকে নাগপুর প্যাসেঞ্জারে রওনা হব ধার্য ছিল। এদিন বেলা 3টের সময় আমি বঙ্গশ্রী অফিসে গিয়ে কিরণ ও পরিমল বাবুকে তাগাদা দিলাম। পরিমল বাবু ক্যামেরা ও জিনিসপত্র নিয়ে সেখানে আমার অপেক্ষাতেই বসেছিলেন। আমি বললাম, আপনারা রওনা হয়ে যাবেন 7টার সময় হাওড়া স্টেশনে। বিএনআর এর ইন্টার ক্লাস টিকিট ঘরের সামনে দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ আমি না যাই। প্রমোদ বাবুকেও ফোন করে সে কথা জানানো হলো। বন জঙ্গলের পথে কয় বন্ধুতে মিলে একসঙ্গে যাব, মনে যথেষ্ট উৎসাহ ও আনন্দ। নির্দিষ্ট সময়ে হাওড়া স্টেশনে গিয়ে দেখি শুধু কিরণবাবু দাঁড়িয়ে আছেন টিকিট ঘরের সামনে।
ট্রেন ছাড়তে মিনিট 20 মাত্র বাকি। আমাদের দুজনেরই মন দমে গেল। বন্ধুরা সব একসঙ্গে গেলে যে আনন্দ হবার কথা, দুজনে মাত্র গেলে সে আনন্দ পাওয়া যাবে না। অনেকবার এরকম হয়েছে, যারা যারা যাবে বলেছে কোথাও, শেষ পর্যন্ত তাদের অধিকাংশই আসেনি। কিরণবাবু বললেন, টিকিট করে চলুন, আমরা আগে গিয়ে জায়গা দখল করি। নাগপুর প্যাসেঞ্জারে বেজায় ভিড়। আমরা সবাই তৃতীয় শ্রেণীর যাত্রী, সুতরাং কথাটার মধ্যে যুক্তি ছিল। গাড়িতে উঠে আমরা বেপরোয়া ভাবে 4 জনের জন্য 4খানা বেঞ্চিতে বিছানার চাদর, গায়ের কাপড় ইত্যাদি পেতে জায়গা দখল করলুম। তারপর কিরণবাবুকে পাঠিয়ে দিলুম বাকি 2 জনের খোঁজে। গাড়ি ছাড়বার মিনিট 10 আগে ছুটতে ছুটতে সবাই এসে হাজির। পরিমলবাবু শেষ মুহূর্তে তার ক্যামেরার জন্য কি একটা জিনিস কিনতে গিয়েছিলেন, তাই দেরি হলো। একজন রেলওয়ে কর্মচারী বলে গেল, এই গাড়ি সিনি জংশন হয়ে যাবে। আমরা বললাম, মশাই বেলপাহাড় যাবে তো? বেলপাহাড় বহু দূরের স্টেশন। লোকটি খোঁজ রাখে না, নামও শোনেনি। বললে, সে কত দূরে বলুন তো? বিলাসপুরের এদিকে? অনেক এদিকে, ঝারসুগুড়ার পরে। নির্ভাবনায় যান, এই লাইন খারাপ হয়েছে তার অনেক আগে। চক্রধরপুরে গিয়ে আবার মেন লাইনে উঠবেন। ট্রেন ছাড়লো। আমাদের ঘুম নেই উৎসাহে পড়ে। অনেক রাত পর্যন্ত সবাই মিলে বকবক করছি। রাত 12:30টায় ট্রেন খড়গপুরে এলে আমরা চা খেলুম। খড়গপুরের লম্বা প্ল্যাটফর্মে পায়চারি করে বেড়ালুম। চমৎকার জ্যোৎস্না, শুক্লা ত্রয়োদশীর তিথি, সামনে আসছে পূর্ণিমা। খড়গপুর ছাড়িয়ে জমির প্রকৃতি একেবারে বদলে গেল। রাঙা মাটি, উঁচু নিচু পাথুরে জমি, বড় বড় প্রান্তর। জ্যোৎস্না রাত্রে সেসব জায়গা দেখাচ্ছে যেন ভিন্ন কোনো রহস্যময় জগৎ। আমাদের বহুদিনের পরিচিত পৃথিবী যেন এ নয়, যেন কোন অজানা গ্রহলোকে এসে পড়েছি, যেখানে প্রতি মুহূর্তে নব নব সৌন্দর্যের সম্ভার চোখের সামনে উদ্ঘাটিত হবার সম্ভাবনা। এই পথে আমার সঙ্গীরা কেউ কোনোদিন আসেনি। বিশেষ করে প্রমোদ ও পরিমল দুজনেই প্রকৃতি রসিক, তারা ঘুমোবার নামটি করে না। আমিও এই পথে একবার মাত্র এসেছি, তাও অন্ধকার রাত্রে। পথের বিশেষ কিছুই দেখিনি, সুতরাং আমিও জেগে বসে আছি। সরডিহা ছাড়িয়ে রেল লাইনের দুধারে নিবিড় শালবন। বসন্তে শিমুল ফুল ফুটে আছে শালবনের মাঝে মাঝে, যদিও রাত্রে কিছু বোঝা যায় না, গাছটা শিমুল বলে চেনা যায় এই পর্যন্ত। গিডনি ছাড়িয়ে গেলে আমি বললাম, এইবার সব ঘুমিয়ে নাও, রাত 1টা বেজে গিয়েছে। কাল পরশু কোথায় খাবো, কোথায় ঘুমাবো কিছুই ঠিক নেই। পথে বেরোলে শরীরটাকে আগে ঠিক রাখতে হবে। সারা রাত্রি ট্রেন চললো, আমরা সবাই শুয়ে পড়লুম। কখন যে ঘুম এসেছে তার কিছুই জানি না। ফিরিওয়ালার চিৎকারে ঘুম ভেঙে দেখি ভোর হয়ে গিয়েছে। একটা বড় স্টেশনের ট্রেন দাঁড়িয়ে আছে, আর সামনের রাস্তা দিয়ে লম্বা মোটরের সারি ক্রমাগত স্টেশনের দিকে আসছে। তার আগে কখনো টাটানগর দেখিনি। এ বন জঙ্গলের দেশে এত মোটর গাড়ির ভিড় যখন, এ টাটানগর না হয়ে যায় না। আমার নিদ্রিত সঙ্গীদের ঘুম তখনও ভাঙেনি। আমি হাঁক দিয়ে বললাম, ও প্রমোদ বাবু, ও কিরণ, ঘুমোতেই এসেছো কি শুধু পয়সা খরচা করে? উঠে টাটানগর দেখো, টাটানগর এসেছে। পরিমল উঠে চোখ মুছতে মুছতে বললে, কি স্টেশন এটা? টাটানগর। চা পাওয়া যাচ্ছে তো? অভাব কি, ওদের সব ঘুম ভাঙিয়ে দাও, চা ডাকি। প্রমোদ বাবু প্ল্যাটফর্মে নেমে বলল, আরে টাটানগর কোথায়? লেখা আছে সিনি জংশন। আমরা সবাই অবাক, এ কি, এত বড় জায়গা, এত মোটরের ভিড় সিনি জংশনে? কখনো তো নামও শুনিনি। 2-4 জন লোককে ডেকে জিজ্ঞেস করে জানা গেল এত মোটরের ভিড়ের কারণ সেরাইকেলার রাজার ছেলের বিয়ে। সিনি জংশন থেকে সেরাইকেলা মাইল 15-20 পথ। এসব মোটর বরযাত্রী নিয়ে আসছে সেরাইকেলা থেকে। আমরা চা খেয়ে ট্রেনে উঠে বসলাম। ট্রেন ছেড়ে দিল। আমার বন্ধুরা সব জানালার কাছে বসেছে। প্রমোদ বাবু কেবল চেঁচিয়ে বলেন, ও বিভূতি বাবু, এমন চমৎকার একটা পাহাড় গেল, দেখতে পেলেন না? ওদিকে কিরণ চেঁচিয়ে ওঠে, কি সুন্দর নদী একটা, দেখুন দেখুন, এই জানালায় আসুন চট করে। বেঙ্গল নাগপুর রেলপথের গোইলকেরা স্টেশন থেকে মনোহরপুর পর্যন্ত দুধারের অরণ্য পর্বতের দৃশ্য অতুলনীয়। গোইলকেরা স্টেশনে এসে পাহাড় জঙ্গলের দৃশ্য দেখে প্রমোদ বাবু তো একেবারে নির্বাক। পরিমল বাবু স্টেশনের প্ল্যাটফর্ম থেকে সামনের পাহাড়ের একটা ফটো তুলে নিলেন। তারপর রেলপথের দুধারেই অপূর্ব দৃশ্য, জানালা থেকে চোখ ফেরাতে পারিনি। গোইলকেরা স্টেশনে বড় বড় পেঁপে গোটা কত কেনা হয়েছিল। কিরণ সেগুলো ছাড়িয়ে ভালো করে কেটে দিলে। বসন্তকাল, বনে বনে রক্ত পলাশের সমারোহ। সারেং টানেলের মুখে ধাতব ফুলের বন,
শালবনে কচি সবুজ পত্রের সম্ভার, প্রচুর সূর্যালোক, বনের মাথার উপরে নীল আকাশ, মাঝে মাঝে বনের মধ্যে পার্বত্য নদী শীর্ণ ধারায় সর্পিল গতিতে বয়ে চলেছে। কোথাও একটা বড় নির্জন পথ রেল লাইনের দিক থেকে গভীর বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। কোথাও প্রকাণ্ড কোয়ার্টজ পাথরের পাহাড়টা বনের মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে, কোথাও একটা অদ্ভুত দর্শন বিশাল শিলাখণ্ড বনের মধ্যে পড়ে আছে। প্রমোদবাবু আর কিরণের খুশি দেখে কে? পরিমল বেচারি তো ফটো নেবার জন্য ছটফট করছে, আর কেবল মুখে বলছে, ও এইখানে যদি ট্রেনটা একটু দাঁড়াতো, ওখানে যদি ট্রেনটা একটু দাঁড়াতো। বেলা 2টোর সময় ঝারসুগুড়া স্টেশনে গাড়ি দাঁড়ালো। এখানে আমরা চা খেয়ে নিলুম। প্রমোদবাবু টাইম টেবিল দেখে বললেন, বিছানা বেঁধে ফেলুন সবাই, আর 2টো স্টেশন পরেই বেলপাহাড়, ওখানেই নামতে হবে। ইব বলে একটা ছোট স্টেশন ঘন বনের মধ্যে। স্থানটার বড় চমৎকার শোভা। স্টেশনের কাছেই একটা নদী, তার দুপারে ঘন বন, বনের মধ্যে রাঙা ধাতুক ফুলের মেলা। একটা লোককে জিজ্ঞেস করে জানা গেল নদীর নাম ব্রাহ্মণী বা বামনী। বেলপাহাড় স্টেশনে নামবার আগে দেখি ছোট্ট স্টেশনের প্ল্যাটফর্মে অনেকগুলি লোক সারবন্দি হয়ে কাদের অভ্যর্থনা করে নেবার জন্য দাঁড়িয়ে আছে। আমরা যেতেই তারা আমাদের কাছে ছুটে এলো। উড়িয়া ভাষায় বললে, বাবুরা কলকাতা থেকে আসছেন? হ্যাঁ। তোমরা কাকে খুঁজছো? সম্বলপুরের ডেপুটি কমিশনার সাহেব আমাদের পাঠিয়ে দিয়েছেন। আপনাদের আসবার কথা ছিল, আপনাদের সব বন্দোবস্তের ভার নেবার পরোয়ানা দিয়েছেন আমাদের ওপর। প্রমোদবাবুর দাদা বন্ধুবন নীরদবাবুর সঙ্গে সম্বলপুরের ডেপুটি কমিশনার মিস্টার সেনাপতির আলাপ ছিল। সেই সূত্রে নীরদবাবুকে দিয়ে একখানা চিঠি লিখিয়ে এনেছিলুম আমি ও প্রমোদবাবু কয়েকদিন পূর্বে। চিঠির মধ্যে অনুরোধ ছিল যেন গ্রাম্য পুলিশ আমাদের গন্তব্যস্থানে যাওয়ার একটু ব্যবস্থা করে দেয়। কিন্তু সে ব্যবস্থা যে এভাবে অভ্যর্থনায় পরিণত হবে তা আমরা ভাবিনি। বেলপাহাড় স্টেশন থেকে কিছু দূরে ডাকবাংলোয় তারা নিয়ে গিয়ে তুললে। একটু দূরে একটা বড় পুকুর। আমরা সকলে পুকুরের জলে নেমে স্নান করে সারাদিন রেল ভ্রমণের পরে যেন নতুন জীবন পেলাম। পুকুরের পাড়ে পুরীর জগন্নাথের মন্দিরের অনুকরণে একটি ক্ষুদ্র মন্দির। স্থানটি চতুর্দিকে পাহাড়ে ঘেরা, অবশ্যই পাহাড় শ্রেণী দূরে দূরে। একটি বৃদ্ধ ব্রাহ্মণ ডাকবাংলোয় আমাদের জন্য রান্না করে রেখেছে। স্নান করে এসে আমরা আহারে বসে গেলুম। শালপাতায় আলো চালের ভাত আর কাঁচা শালপাতার বাটিতে ডাল। পাচক ব্রাহ্মণটি যেন সাত্ত্বিকতার প্রতিমূর্তি, শান্ত নম্র স্বভাব। আমাদের ভয়ই যেন সে জড়সড়। সংকোচের সঙ্গে ভয়ে ভয়ে আমাদের পরিবেশন করছিল, যেন তার এতটুকু ত্রুটি দেখলে আমরা তাকে জেলে পাঠাবো। ডেপুটি কমিশনের বন্ধু আমরা, বলা তো যায় না। তারপর জিজ্ঞেস করে জানা গেল ব্রাহ্মণ পুকুর পাড়ের সেই মন্দিরের পূজারী। বেলা পড়ে এসেছে। রাঙা রোদ দূরের পাহাড়ের মাথায়, শালবনে রাঙা মাটির টিলার গায়ে। কি ঘন শালবন, দূরে দূরে নির্জন পর্বতমালা। ডাকবাংলো থেকে অল্প দূরে একটি গ্রাম্য হাট বসেছে। আমরা হাটে বেড়াতে গেলুম। উড়িয়া মেয়েরা হাট থেকে ঝুড়ি মাথায় বাড়ি ফিরছে। আমরা হাট বেরিয়ে বেরিয়ে দেখলুম। পরিমল কয়েকটি ফটো নিলে। বেগুন, রেড়ির বীজ, কুচো শুঁটকি, চিংড়ি, কুমড়ো প্রভৃতি বিক্রি হচ্ছে। এক দোকানে একটি উড়িয়া যুবতী ধান দিয়ে মুড়কি কিনছে। সন্ধ্যার ছায়া নেমে এলো। আমরা ডাকবাংলোর বারান্দায় চেয়ার পেতে বসলুম। পাচক ব্রাহ্মণটি এসে বিনীতভাবে উড়িয়া ভাষায় জিজ্ঞেস করলে রাত্রে আমরা কি খাবো। আমাদের এত আনন্দ হয়েছে যে কত রাত পর্যন্ত জ্যোৎস্নালোকে বসে আমরা গল্প করলাম। রাত 10টার সময় আহারাদি শেষ হয়ে গেল, কিন্তু ঘুম আর আসে না কারো চোখে। পরদিন সকালে আমরা বিক্রমখোল রওনা হই। আমাদের সঙ্গে রইল গ্রাম্য পাটোয়ারি ও 2জন ফরেস্ট গার্ড। একখানা গরুর গাড়িতে আমাদের জিনিসপত্র চলল, কিন্তু আমরা পায়ে হেঁটে যাওয়াই পছন্দ করলুম। জিজ্ঞেস করে জেনেছিলুম বিক্রমখোল এখান থেকে প্রায় 13 মাইল। বেলপাহাড় থেকে বিক্রমখোল পর্যন্ত এই পথের প্রাকৃতিক সৌন্দর্য আমার মনে চিরকালের ছবি এঁকে রেখে দিয়েছে। কতবার অবকাশ মুহূর্তে স্বপ্নের মতো মনে হয় সেই নদী, পর্বত, অরণ্য সমাকুল নির্জন বন্য পথটির স্মৃতি। প্রথম বসন্তে ফুটন্ত পলাশ বনের শোভা ও রাঙা ধাতব ফুলের সমারোহ সারা পথে। মাঝে মাঝে পাহাড়ি নদীর খাত বেয়ে ঝিরঝির করে জল চলেছে পাথরের নুড়ির রাশির ওপর দিয়ে। এক জায়গায় বড় বড় গাছের ছায়া।
সামনে একটি পাহাড়ি নদীর কাঠের পুলের ওপর ঘাসের চাপড়া বিছিয়ে দিচ্ছে। ঝর্ণার দুধারে পাহাড়ি করবীর গাছ ফুলের ভারে জলের ওপর নুয়ে আছে। প্রমোদবাবু প্রস্তাব করলেন, এখানে একটু চা সেরে নেওয়া যাক বসে। কিরণ বললে, চা খাওয়ার উপযুক্তই জায়গা বটে, বসুন সবাই। আমাদের সঙ্গে ফ্লাক্সের চা ছিল, আর ছিল মার্মালেড আর পাউরুটি। মার্মালেডের টিনটা এই প্রথম খোলা হলো। প্রমোদ ও পরিমল রুটি কেটে বেশ করে মার্মালেড মাখিয়ে সকলকে দিলে। কিরণ চা দিল সবাইকে টিনের কাপে। কিছুক্ষণ পরে কিরণ রুটি মুখে দিয়ে বললে, এত তেতো কেন? আমিও রুটি মুখে দিয়ে সেই কথাই বললাম, ব্যাপার কি? শেষে দেখা গেল মার্মালেডটাই তেতো। মার্মালেড নাকি তেতো হয়। পরিমল বললে, কি জানি বাপু, চিরকাল পড়ে এসেছি মার্মালেড মানে মোরব্বা, সে যে আবার তেতো জিনিস তা কি করে জানা যাবে? এ নাকি সেভিলের তেতো কমলা লেবুর খোসায় তৈরি মার্মালেড, টিনের গায়ে লেখা আছে। পরিমল এটা কিনে এনেছিল, তার উপর সবাই খাপ্পা। কেন বাপু, কিনতে গেলে সেভিলের তেতো কমলা লেবুর মার্মালেড, বাজারে জ্যাম জেলি ছিল না? হাঁটতে হাঁটতে রৌদ্র চড়ে গেল দিব্যি। বেলা প্রায় 11টা। পথের নব নব রূপের মোহে পথ হাঁটার কষ্টটা আর মনে হচ্ছিল না। এ যেন জনহীন অরণ্যভূমির মধ্যে দিয়ে চলেছি। এতটা পথ চলে এলুম, কোথাও একটা চষা ক্ষেত চোখে পড়ল না, শুধু পাহাড় আর বন, বন আর পাহাড়। এক জায়গায় পাহাড় একেবারে পথের গা ঘেঁষে অনেক দূর চলেছে। পাহাড়ের ছায়া আগাগোড়া পথটাতে। আমাদের বাঁদিকে জমি ক্রমশ ঢালু হয়ে একটা নদীর খাতে গিয়ে মিশল। সমস্ত ঢালুটায় বন্য করবী ফুলের বন। পাহাড়ের ওপর বাঁশ বন এদেশে এই প্রথম দেখলুম। বন্য বাঁশ আমি চন্দ্রনাথ ও আরাকান ইয়োমার পাহাড় শ্রেণী ছাড়া ইতিপূর্বে কোথাও দেখিনি। উড়িষ্যা ও মধ্যপ্রদেশের আর্দ্রতা শূন্য আবহাওয়ায় এই বন্য বাঁশ সাধারণত জন্মায় না। বাঁশ যেখানে আছে তা মানুষের সযত্ন রোপিত। বেলা প্রায় 12টার সময় আমরা গ্রিন্ডোলা বলে একটা গ্রামে পৌঁছলাম। এই গ্রাম আমাদের গন্তব্যস্থান থেকে মাত্র 2 মাইল এদিকে। এখানেই আমরা দুপুরে খাবো দাবো। গ্রামে ঢুকবার আগে এক অপূর্ব দৃশ্য। ঢুকবার পথের দুধারে সারবন্দি লোক দাঁড়িয়ে কাদের অপেক্ষা করছে যেন। অনেক দূর থেকে দেখতে পাচ্ছিলুম। প্রমোদবাবু বললেন, ওখানে হয়তো লোক কিসের হে? পরিমল বললে, আমি একটা ফটো নেব। আমরা কাছে যেতেই তারা আমাদের একযোগে পুলিশ প্যারেডের মতো সেলাম করলে। ওদের মধ্যে একজন লোক এগিয়ে এসে বললে, আমার নাম বিম্বাধর, আমি এই গ্রামের গ্রামীণ। ডেপুটি কমিশনার সাহেব পরোয়ানা পাঠিয়েছেন কাল আমার উপর আপনাদের বিক্রমখোল দেখবার বন্দোবস্ত করতে। সব করে রেখেছি, আসুন বাবু সাহেবেরা। কিরণ বললে, ব্যাপার কি হে? পরিমল বললে, রাজশক্তির পেছনে থাকলেই অমনি হয়। এমনি আমরা ট্যাং ট্যাং করে এলে কেউ কি পুঁছতো? এ ডেপুটি কমিশনারের পরোয়ানা। আমি বললাম, টু করবার জোটই নেই। গ্রামের মাঝখানে মণ্ডপ ঘর, সেখানে আমাদের নিয়ে গিয়ে সবাই তুললে। রথযাত্রার ভিড় লেগেছে সেখানে। গ্রাম শুদ্ধ লোক সেখানে জড়ো হয়েছে। কলকাতা থেকে মহাপ্রতাপশালী বাবুরা আসছেন শুনে। ডেপুটি কমিশনার স্বয়ং যাদের নামে পরোয়ানা পাঠান, তাদের একবার চোখে দেখে আসাই যাক। বেলপাহাড়ের পাটোয়ারি ইতিমধ্যে জাহির করে দিয়েছে, বাবুরা সাধারণ লোক নয়, গভর্নমেন্টের খাস দপ্তরের অফিসার সব। ভাই সব হুঁশিয়ার। বিম্বাধর আমাদের জন্য এক ধামা ওকুড়া অর্থাৎ মুড়কি আর এক কড়া ভর্তি গরম দুধ নিয়ে এলো। পরামর্শ করে স্থির হলো আমরা একটু বিশ্রাম করে নিয়ে এখনই বিক্রমখোল যাব। সঙ্গে 4 জন ফরেস্ট গার্ড এবং বিম্বাধর থাকবে। জঙ্গল বড় ঘন, বাঘ ভালুকের ভয়। বেলাবেলি সেখান থেকে ফিরতে হবে দেখে শুনে। এসে স্নানাহার করা যাবে, নতুবা এখন স্নানাহার করতে গেলে বেলা একেবারে পড়ে যাবে। সে সময় অত বড় জঙ্গলে ঢোকা যুক্তিযুক্ত হবে না। কিছুক্ষণ বিশ্রাম করে আমরা বিক্রমখোল রওনা হলাম। গ্রিন্ডোলা ছাড়িয়ে মাইল 2 গিয়েই গভীর অরণ্যভূমি। লোকজনের বসতি নেই, শুধু বন্য বাঁশ আর শাল পলাশের বন। প্রকাণ্ড বড় বড় লতা গাছের ডালে জড়াজড়ি করে আছে। গাছের ছায়ায় সবুজ বন টিয়ার ঝাঁক। হরিতকি গাছের তলায় ইতস্তত শুকনো হরিতকি ছড়িয়ে পড়ে আছে। কোথাও আমলকি গাছে যথেষ্ট আমলকি ফলে আছে। পূর্বে যে শুভ্রকাণ্ড বৃক্ষকে শিববৃক্ষ বলে উল্লেখ করেছি, এ বনে তার সংখ্যা খুব বেশি। এত শিববৃক্ষের ভিড় আমি আর কোথাও দেখিনি কখনো।
এই বনে আরেকটি পুষ্পবৃক্ষ দেখলুম। পরে অবশ্যই সিংভূম অঞ্চলের পার্বত্য অরণ্যে এই জাতীয় গাছ আরো দেখেছি। গাছটার ফুল অবিকল কাঞ্চন ফুলের মতো, গাছটাও দেখতে সেই ধরনের। বনের মধ্যে যেখানে সেখানে এই বৃক্ষ অজস্র পুষ্প সম্ভারে সজ্জিত হয়ে দাঁড়িয়ে। বনের মধ্যে মাইল 2-3 হাঁটবার পরে পথ ক্রমে উঁচু দিকে উঠতে লাগলো। এক জায়গায় গিয়ে পথটা হঠাৎ শেষ হয়ে গেল। আমরা যেন একটা পাহাড়ের ওপর থেকে অনেক নিচু উপত্যকার দিকে চেয়ে দেখছি। আমাদের সেই উপত্যকার মধ্যে নামতে হবে সরু পথ বেয়ে, কোনো কোনো জায়গায় পাহাড়ের ফাটল থেকে বেরোনো শিকড় ধরে। বিম্বাধর আমাদের সঙ্গে ছিল। সে বললে, পুলিশে জঙ্গল কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছে, নামতে তত অসুবিধে হবে না বাবু। সবাই মিলে পাহাড়ের গা ধরে সন্তর্পণে অনেকটা নিচে নামলুম আঁকা বাঁকা পথ বেয়ে। তারপর অপর দিকে চেয়ে দেখা গেল অনাবৃত পর্বত গাত্রে লম্বালম্বি ভাবে খোদাই করা কতগুলি অজ্ঞাত অক্ষর বা ছবি। পরিমল বিভিন্ন দিক থেকে শিলালিপির ফটো নিলে, অক্ষরগুলির অবিকল প্রতিলিপিও এঁকে নিলে। জায়গাটার প্রাকৃতিক দৃশ্য সত্যি অপূর্ব। আমাদের আরো নিচে উপত্যকার মেঝে, যে পাথরের গায়ে শিলালিপি উৎকীর্ণ তাকে পাহাড় না বলে একটা মালভূমির অনাবৃত শিলাগাত্র বলাই সঙ্গত। নিম্নের উপত্যকা নানা জাতীয় বন্য বৃক্ষে সমাচ্ছন্ন, তার মধ্যে কাঞ্চন ফুল গাছের মতো সেই গাছও যথেষ্ট। ফুলে ভর্তি হয়ে সেই নির্জন পর্বতারণ্যের শোভা ও গাম্ভীর্য বৃদ্ধি করছে। উপত্যকার ওদিকে আবার মালভূমির দেওয়াল খাড়া প্রাচীরের মতো উঠে গিয়েছে, সেদিকটাতেও ঘন জঙ্গল। এমন একটি জনহীন ঘন অরণ্যভূমির দৃশ্য কল্পনায় বড় একটা আনা যায় না। একবার দেখলে তারপর তার বন্য বাঁশ ঝোপের ছায়ায় বিচরণকারী মৃগজুথের ছবি মানুষ চোখে দর্শন করা কঠিন হয় না অবশ্যই। বেলা পড়ে আসছে, সমগ্র উপত্যকা ভূমির অরণ্য ছায়াবৃত হয়ে এসেছে। রৌদ্রতপ্ত বাতাসে শাল মঞ্জরির সুগন্ধ। বিম্বাধর বললে, এবার চলুন বাবুরা, আর এখানে থাকা ঠিক হবে না, অনেকটা যে ফিরতে হবে। জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমরা সে স্থান ত্যাগ করবার পূর্বে পরিমল আমাদের দলের একটা ফটো নিলে। তারপর আবার পাহাড়ের গা বেয়ে আমরা ওপরে উঠলুম সবাই। বনের মধ্যে দিয়ে জোর পায়ে হেঁটে সন্ধ্যার কিছু পূর্বে আমরা গ্রিন্ডোলা পৌঁছলাম। বিম্বাধরের লোকজন আমাদের জন্য রান্না করে রেখেছিল। ভাত ও পুরি 2 রকমই ছিল, যে যা খায়। আমরা নিকটবর্তী একটা পুকুরে স্নান করে এসে খেতে বসলুম। গ্রামের লোকের ভিড় পূর্ববৎ, সবাই উঁকি ঝুঁকি মেরে ভোজনরত বাঙালি বাবুদের দেখছে। গ্রামের বালক বৃদ্ধ যুবা কেউ বোধহয় বাকি নেই, চারিধারে ওড়িয়া বুলি। খাওয়া শেষ হলো। একটি গ্রাম্য নাচের দল নাকি অনেকক্ষণ থেকে আমাদের নাচ দেখাবে বলে অপেক্ষা করছে। এখন যদি আমাদের অনুমতি হয় তো তারা আসে। আমরা খুব আনন্দের সঙ্গে সম্মতি দিলুম। গ্রামের মণ্ডপ ঘরের সামনে রাস্তার উপরে নাচ আরম্ভ হলো। ছোট ছোট ছেলেরা মেয়ে সেজে পায়ে ঘুঙুর বেঁধে নাচলে। প্রায় ঘন্টাখানেক চলল নাচ। বেলপাহাড়ের পাটোয়ারি বললে, আর বাবু দেরি করবেন না, বড্ড পাহাড় জঙ্গলের পথে ফিরতে হবে, এই বেলা রওনা হওয়া উচিত। সেদিন দশমী তিথি। চমৎকার জ্যোৎস্না উঠল সন্ধ্যার পরই। আমার মনে একটা মতলব জাগল। এই সুন্দর জ্যোৎস্না রাত্রে সামনের সেই পাহাড় জঙ্গলের পথে একা যাব, নতুবা ঠিক উপভোগ করতে পারা যাবে না। সন্ধ্যার পরেই সবাই রওনা হলো। আমি বললাম, হেঁটে আমি এক পাও যেতে পারবো না, পায়ে ব্যথা হয়েছে, আমি গরুর গাড়িতে যাব। কিরণ বললে, বুঝতে পেরেছি, মুখেই শুধু বাহাদুরি। পরিমল বললে, বিভূতি তার সব মুখে, আমিও অনেক কাল থেকে জানি। আমরা এবার রওনা হব। জনৈক গৃহস্থ আমাদের সামনে এসে বিনীতভাবে জানালে, আজ রাত্রে তার মেয়ের বিয়ে। আমরা যদি আজ এখানে থেকে যাই এবং বিবাহ উৎসবে যোগ দিই তবে বড় আনন্দের কারণ হবে। অবশ্যই থাকা সম্ভব হয়নি, কিন্তু ওদের ভদ্রতা আমাদের মুগ্ধ করলে। আমরা মিষ্ট কথায় তুষ্ট করে বিবাহ উৎসবে আমাদের যোগ দেওয়ার অক্ষমতা জ্ঞাপন করলাম। সময়ের অভাব, আজ রাত্রেই আমাদের ফিরতে হবে কলকাতায়। যাওয়ার সময় বিম্বাধর হঠাৎ হাত জোর করে বললে, আমার একটা আর্জি আছে বাবুদের কাছে। কি? আমাকে একটা বন্দুকের লাইসেন্স করে দিতে হবে, হুজুরদের মেহেরবানি। গ্রাম শুদ্ধ লোক সেখানে উপস্থিত। সবাই আমাদের ঘিরে বিম্বাধরের আর্জির ফলাফল জানবার জন্য আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। প্রমোদ বাবু বললে, ব্যাপার কি হে?
বন্দুকের লাইসেন্স দেওয়া না দেওয়ায় আমাদের হাত কি তা তো বুঝলাম না, আমাদের ঠাউরেছে কি এরা? কিরণ বললে, গভর্নমেন্টের চিফ সেক্রেটারি আর তার স্টাফ। বিম্বাধরকে আমরা বুঝিয়ে বলতে পারলুম না অতগুলো লোকের সামনে যে আমাদের কোনো হাত নেই এ ব্যাপারে, গভর্নমেন্টের ওপর আমাদের এতটুকু জোর নেই। গম্ভীরভাবে বলতে হলো, আমরা বিশেষ চেষ্টা করে দেখব। বৃদ্ধকে প্রতারণা করতে আমাদের খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু আমাদের মানও তো বজায় রাখতে হবে। প্রমোদ, পরিমল ও কিরণ হেঁটে রওনা হয়ে গেল। আমি একটু পরে গরুর গাড়িতে রওনা হলুম। বিম্বাধর অনেকখানি রাস্তা আমার গরুর গাড়ির পাশে পাশে এলো। পথের পাশে শালবনে সেই নাচের দল রেঁধে খাচ্ছে, শালপাতায় ভাত বেড়ে নিয়েছে, আর একটা অদ্ভুত গরমের কাঁসার বাটিতে কি একটা তরকারি। বেশ জায়গায় বসে খাচ্ছে ওরা। গ্রাম সেখানে শেষ হয়ে গিয়েছে। ডাইনে বনশ্রেণী, পেছনের শৈলমালা জ্যোৎস্নায় কেমন অদ্ভুত দেখাচ্ছে। শালমঞ্জুরির গন্ধে ভরা সান্ধ্য বাতাস। ইচ্ছে হয় ওদের নাচের দলে যোগ দিয়ে এইসব জঙ্গলি গাঁয়ে ঘুরে বেড়াই। গ্রাম ছাড়িয়ে চলেছি। বিম্বাধর ও তার দল বিদায় নিয়ে চলে গেল। আমার দুধারে নির্জন শিলাখণ্ড ছড়ানো প্রান্তর, প্রান্তরের মাঝে মাঝে শালপলাশের বন। পথ কখনো নিচে নামছে, কখনো ওপরে উঠছে। গারোয়ান নীরবে গাড়ি চালাচ্ছে। দু একবার কি বলেছিল, কিন্তু তার দেহাতি ওড়িয়া বলি আমি কিছুই বুঝলুম না। অগত্যা সে চুপ করে আপন মনে গাড়ি চালিয়ে চলেছে। সুতরাং এই জ্যোৎস্নালোকিত পাহাড়ে, অরণ্যে ও প্রান্তরে আমি যেন একা। জ্যোৎস্না ফুটলে শালবনের রূপ যেন বদলে গেল। পাহাড় শ্রেণী রহস্যময় হয়ে উঠল। অনেক দিন কলকাতা শহরে বদ্ধ জীবনযাপনের পরে এই রোদপুরা মাটির ভরপুর গন্ধ আমাকে আমার উত্তর বিহারে যাপিত অরণ্যবাসের দিনগুলির কথা মনে করিয়ে দিয়ে এই রাত্রি, এই জ্যোৎস্নালোককে আরো মধুময় করে তুলেছে। দুটো তারা উঠেছে বাঁদিকের পাহাড় শ্রেণীর মাথায়, বৃহস্পতি ও শুক্র। পার্ক সার্কাসে টিউশনি করতে যাওয়ার সময় রোজ দেখতুম তারা দুটো বড় বড় বাড়ির মাথার উপর উঠছে। সেদিনও দেখে এসেছি। চোখ বুজে কল্পনা করবার চেষ্টা করলুম, কোথায় পার্ক সার্কাসে সেই তেতলা বাড়িটা, সেই ট্রাম লাইন, আর কোথায় এই মুক্ত প্রান্তর, জ্যোৎস্না ওঠা বনভূমি, ঝর্ণা, বাঁশবন, পাহাড় শ্রেণী। কোনো দিক, কোনো শব্দ নেই। একা যেন আমি এই সৌন্দর্য লোকের অধিবাসী। মন এসব স্থানে অন্যরকম হয়ে যায়। প্রত্যেকের উচিত গভীর নির্জন স্থানে মাঝে মাঝে বাস করা। মন অন্যরকম কথা কয় এই সব জায়গায়। মনের গভীরতম দেশে কি কথা লুকোনো আছে তা বুঝতে হলে নির্জনতার দরকার। ভারতবর্ষের রূপও যেন ভালো করে চেনা গেল আজ। বাংলার সমতল ভূমিতে বাস করে আমরা ভারতের ভূমিশ্রীর প্রকৃত রূপটি ধরতে পারি না। অথচ এই রাস্তা, মাটি, পাহাড় আর শালবন, এখান থেকে আরম্ভ করে সমগ্র মধ্য ভারতের এই রূপ। খড়গপুর ছাড়িয়েই আরম্ভ হয়েছে রাঙামাটি, পাহাড় আর শালবন। এই 400 মাইল বরাবর চলেছে। শুধু 400 কেন, 800 মাইল আরো চলেছে সহ্যাদ্রির অরণ্যানী ও ঘাট শ্রেণী পর্যন্ত। ওদিকে মহীশূর, নীলগিরি, মালাবার উপকূলে ট্রপিক্যাল অরণ্য। আর্যাবর্তের সমতল ভূমি পার হয়েই নগাধিরাজ হিমালয়। ভারতের আসল রূপই এই। বাংলা অন্য ধরনের দেশ। বাংলা শ্যামল, কমনীয়, ছায়াভরা। সেখানে সবই মৃদু, সুকুমার, গাছপালা থেকে নারী পর্যন্ত। এখানে প্রকৃতি যেন শিবমূর্তি ধরেছে। কমনীয়তা নেই, লাবণ্য নেই, শুধু রুক্ষ, বিরাট, উদার। উড়িষ্যা ও মধ্য ভারতের বনের শিববৃক্ষ যেন এখানকার প্রকৃতির রূপের প্রতীক। অনেক রাত্রে ডাকবাংলোয় পৌঁছলুম। বন্ধুরা তখনও কেউ আসেনি। একাই অনেকক্ষণ বসে রইলুম। ঘণ্টাখানেক পরে ওরা এলো। বললে, স্টেশনের কাছে একটা হায়না মেরেছে, দেখে এলুম। কে মেরেছে? রেলের এক সাহেব। দেখে এসো, প্ল্যাটফর্মে মরা হায়নাটা এনে রেখেছে। তার চেয়ে ঠাকুরকে চা করতে বলা যাক, এসো চা খাওয়া যাক। মরা হায়না দেখে কি হবে? সেই পূজারী ঠাকুর পরম নিষ্ঠার সঙ্গে আমাদের ভাত বেড়ে দিল। এত রাত হওয়া সত্ত্বেও গ্রামের অনেকগুলি লোক ডাকবাংলোয় এসেছিল আমাদের বিদায় দিতে। দূরে পাহাড়ের মাথায় চাঁদ অস্ত গেল। আমরা স্টেশনে চলে এলুম। রাত 2টোয় ট্রেন। শীত পড়েছে খুব। পাটোয়ারি হাত জোর করে বললে, বাবু, বিম্বাধরের আর্জিটা মনে আছে তো?
আমায় বারবার বলে দিয়েছে আপনাদের মনে করিয়ে দিতে, আপনারা বড় লোক, একটু বলে দিলেই গরিবের অনেক উপকার হয়। কথাটা ঠিক, কিন্তু বলি কাকে? হায় রে বিম্বাধর। শুনছিলেন বরেণ্য কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ভ্রমণ উপন্যাস অভিযাত্রিক চতুর্থ তথা অন্তিম পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।